হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে স্যার, শুরু করছি। তুমি শুরু করো, ইয়ে থেকে শুরু হবে। ডিসচার্জ। ইচিং, ইচিং ইচিং ইন দ্য ইয়ার। ক্যাটাল ডিসচার্জ হয়ে গেছে বাবা। ও, ইয়ার থেকে হবে। হুম। না না, ইচিং না না ইচিং না, অফ দ্য ফেস থেকে হবে। ক্যাটাল ডিসচার্জ থেকে হবে মনে হচ্ছে গো। ক্যাটাল ডিসচার্জ থেকে হবে স্যার। হ্যাঁ, আমার দাগ। আমি ওটা দেখিনি, আমি আচ্ছা, ভেবেছি ক্যাটার উপরে যেন ক্যাটার ডিসচার্জটা হয়ে গেছে। ইচিং অফ হয়ে দ্য গেছে। ফেস থেকে হবে, হ্যাঁ, ইচিং অফ দ্য ফেস। আচ্ছা। ও, আচ্ছা আচ্ছা, তার তো মানিকলাল স্যার চলে এসেছেন তো। ঠিক আছে। যে কোনো একজন বললেই হবে বাবা। আচ্ছা স্যার, মানিকটা আমি আজকে মানিককে আমি পড়ছি তাহলে। শোনো, মানিককে বলি এই কারণে যে বাংলাটা যদি অনুবাদ করে দেয়, অনেকে বাচ্চা অনেক তো জুনিয়র ছেলে আছে যারা আর কি ইংরেজিতে একটু কাঁচা আছে, তাদের বাংলা অনুবাদটা দরকার। তাই এখন বই থেকে অনুবাদ করলে কেমন অনুবাদ হয় সেটা তুই ভালো রকমই টের পেয়েছো বউ বউ দিয়ে। তার থেকে মনে হচ্ছে তোমার মানেটা ভালো করবে। তা, স্যার, চেষ্টা করছি আজকে আমি। হ্যাঁ দেখ, করো করো করো, তোমাদের তো নাড়া তৈরি হবে কি করে। আচ্ছা, হ্যাঁ। শুরু করছি। ইচিং ইয়ে, অফ দ্য। এক হ্যাঁ। মিনিট, হ্যাঁ স্যার। ইয়ে মানিকলাল স্যার, এই যে দীপেন যে বাংলা মানেটা করবে, যদি মনে হয় যে কোনো জায়গায় ভুল করছে বা ইয়ে হচ্ছে, সেটা কিন্তু আপনি সাপোর্ট করবেন। আর আদারওয়াইজ ঠিক বলে চুপচাপ থাকবেন। কারণ ছেলেটা ওর আগ্রহ সহকারে এগোতে চাইছে, ওকে আমরা এই সুযোগটা তো দিতেই পারি। হুম, ঠিক আছে। না স্যার, নেট্রামটা ঠিক আছে, কম বেশি দু একটা জায়গা ছাড়া, কিন্তু সিকটা নেই, সিকটা ভুল আছে, পুরো প্রায় ভুল আছে। স্যার, এটা ঠিক স্যার আছে। বলছিলাম এটা কোন বই থেকে পড়ছেন? এটা কাকে বলছেন? ইংরেজি। এই কেন্টের বই স্যার, থেকে। কেন্টের বই থেকে? কেন্টের যে, হ্যাঁ, ইংরেজি কেন্টের বই থেকে। ইংরেজি বইটা হলে আপনার বিজেন পাবলিশার থেকে নিয়েছি। আর বাংলা যদি বইটা নিয়েছি, এটা হ্যাঁ, আমার কাছে ওই মেডিকেল বইটা বুক আছে। সাপ্লাই। ঠিক আছে স্যার। থাকলেই হবে। তা আমি একটু আচ্ছা, খুঁজে পাওয়া শুরু যায় করছি। আজকে প্রথম। ঠিক আছে নেট্রাম তাহলে। স্যার ব্যবহার করুন। প্লিজ আনমিউট করুন, আপনি মিউট করুন প্লিজ। আচ্ছা, শুরু করছি স্যার। হুম, ইচিং অফ দ্য ফেস উইথ এক্সিমা। হুম, দাঁড়াও মুখমণ্ডলে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, বাংলাটা বল, ঠিক ঠিক। সরি সরি। ইচিং অফ দ্য ফেস উইথ এক্সিমা। এক্সিমার সাথে মুখমণ্ডলে চুলকানি, চুলকানির সাথে এক্সিমা। ব্যাপার হচ্ছে যে এখানে এই যে এক্সিমা, অনেক এক্সিমা আছে চুলকায়, মারাত্মক চুলকায়। আবার অনেকগুলো এক্সিমা আছে সেখানে মারাত্মক চুলকায় না। এই দুটোর পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে ইচিং যেটা, ইচিং বা চুলকানি, এটা কিন্তু প্যাথোগনমিক অফ সোরা। সোরার প্যাথোগনমিক। প্যাথোগনমিক মানে কি, সোরার একটা বিশেষ বৈশিষ্ট্য। প্যাথোগনমিক বাংলাটা কি বলতে পারছি না আমি। প্যাথোগনমিক অফ সোরা, মানে সোরা ওখানে আছে কিনা তার প্রমাণ হচ্ছে চুলকানি। এবার তাহলে দেখা যাচ্ছে যে যে একজিমার ক্ষেত্রে আমরা সোরাটাকে অ্যাক্টিভ ফর্মে দেখতে পাচ্ছি, যেখানে সেখানে সেখানে কিন্তু চুলকাবে। ঠিক আছে। আর কোনো কোনো একজিমা দেখা যায় চুলকায় না, এরকম একজিমা আছে। সেখানে তাহলে বুঝতে হবে যে সোরাটার লেটেন্ট কন্ডিশন আছে, কারণ সোরা ছাড়া তো কোনো কিছু তৈরি হবে না। নাটের গুরু, সর্বঘাটের কাটালি কলা, মানে সোরা থাকতেই হবে, সোরা যেভাবেই থাক, হয় অ্যাক্টিভ নয় লেটেন্ট, যাই থাক। তা তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে সোরার যে বৈশিষ্ট্য, এই চুলকায় যে ইচিং, ইচিংটা কিন্তু একটা, এটা দেখলে আমরা বুঝতে পারবো যে সোরা সোরা ওখানে অ্যাক্টিভ অবস্থা আছে, না চুলকাবে না কিন্তু। হুম, এইবার তারপরে পড়ো। হ্যাঁ স্যার। সিকলি ইমপ্রেশন অ্যান্ড জন্ডিস স্কিন। রুগ্ন চেহারা বিশিষ্ট, তার সাথে জন্ডিস স্কিন, মানে হলুদাভ স্কিন। হুম, তাই ঠিক তো? আছে। এই যে জন্ডিস স্কিন যেটা আছে, এটা আমরা কোথায় পাবো? জন্ডিসটা আমরা পাবো স্কিনের আন্ডারে পাবো, হ্যাঁ, স্কিনের ডিসকালারেশনের আন্ডারে পাবো। এটা একটা অদ্ভুত জায়গায় আছে আর কি, যদিও ডিজিজটা কিন্তু লিভার সংক্রান্ত, কিন্তু পেলেও আমরা এই জায়গাটা পাবো। আরেকটা এখানে কি কথাটা বলা হচ্ছে যে ওই সিকলি এক্সপ্রেশন, তাকে মুখটা তার রুগ্ন, মুখটা দেখে তাকে রুগ্ন বা সে অসুস্থ এরকম একটা বোঝা যাচ্ছে আর কি। এই যে জায়গাটা যেটা, এটা একটা খুব বোঝার বিষয় কিন্তু।
এই এক্সপ্রেশন দেখে, যেমন ধরুন মা তার সন্তানকে দেখে বুঝতে পারে, "এই তোর তো শরীরটা খারাপ লাগছে কেন?" মুখটা দেখে সে বুঝতে পারে, সে কিন্তু ডাক্তার নয় কিন্তু। এগুলো হচ্ছে এবার হৃদয় দিয়ে অনুভব করার জায়গা। হ্যাঁ, আগেও বলেছি, সিকনেসটা হচ্ছে মানে মূলত অনুভবের জায়গা বা পারসিভ করার জায়গা। ডিজিজটা হচ্ছে আমাদের স্থূল বা মেটেরিয়ালিস্টিক ভিউ থেকে চোখে দেখা বা বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে যেটা পাওয়া যায়, আম, সেটা হচ্ছে ডিজিজ। আর সিকনেসের ক্ষেত্রে কিন্তু সেটা তা না। সিকনেসটা হচ্ছে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের অনুভব করতে হবে। এই যে সিক যে সিক লুকিং যেটা বলছে, এই যে পেশেন্টের মধ্যে একটা আমরা সিক লুকিং পাচ্ছি, একটা অসুস্থ ভাব দেখে অনেককেই আমরা বুঝতে পারি, কিন্তু কিন্তু আমরা ওই পর্যন্ত এটাকে গুরুত্ব দেই না। এবার এইটা তাহলে ওষুধ নির্বাচনে গুরুত্ব দেবে কি? না, এটা গুরুত্ব দেবে ফলো আপের ক্ষেত্রে। ফলো আপের ক্ষেত্রে হয় কি, যে যখন আমরা একটা ওষুধ দেব, ওষুধ দেওয়ার পর কিন্তু অনেক সময় দেখতে পাই যে আমাদের এক্সিস্টিং সিমটম গুলো বেড়ে গেছে, বা আহ, কোনো রেসপন্সই করছে না, কোনো রেসপন্স নাই। কোনো রেসপন্স যদি তার না থাকে, তাহলে এরকম যদি ঘটনা যদি হয়, তখন আমরা ভাবতে বসি যে ওষুধটা কি আমরা ভুল দিলাম, ভুল হয়ে গেল, এরকম আমরা ভাবতে বসি অনেক সময়। কিন্তু কথা হচ্ছে যে এই ভাবনাটা কতটা সঠিক, একটু যুক্তি দিয়ে আমাদের ভাবতে হবে। হুম, আমাদের যুক্তি দিয়ে ভাবতে হবে। এবং আমরা অনেক সময় দেখতে পাই কি, আমরা যখন ফলো আপে যখন দেখবো, তখন তার মুখটাকে দেখতে হবে। মুখটা দেখতে হবে। তো মুখটা দেখতে হবে মানে কি? মুখটা কি দেখবো? তার ওই সিক অ্যাপিয়ারেন্সটা, যেটা যেটা এই যে তার একটা অসুস্থ লাগছে, এই এই যে অ্যাপিয়ারেন্সটা যেটা দেখছি, এইগুলো কিন্তু জেনারেল সিমটমের মধ্যে পড়ে যাবে। এই মুখে দেখা যাচ্ছে বলে মুখের লোকাল সিমটম, এরকম ভাবাটা সঠিক হবে না। এটা হচ্ছে রিপ্রেজেন্ট করে কি, পেশেন্ট অ্যাজ এ হোল কে রিপ্রেজেন্ট করে, মানে সামগ্রিকভাবে পেশেন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং এই আজকেই একটা ঘটনা বলছি, আজকে না, এটা গতকালের ঘটনা। গতকাল ঘটনাটা, আহ, একটি এই হোমিও দর্পণের আর কি আমার, সে তার নেটের জন্য সবসময় আসতে পারে না, কিন্তু ছেলেটি মানে আমার এখানকার যতগুলো হোমিও দর্পণের ভিডিও বা অডিও যেগুলো যা যা বেরোয়, সবগুলো সে কিন্তু শোনে। এবং সে আমারটাও শুনেছে, এবং তারপরে সে আমার সঙ্গে যোগাযোগ করে এসছে, একটা অন্য পেশেন্ট নিয়ে এসেছিল, এরকম একটা ব্যাপার ছিল। তা পেশেন্টটা ওই তার হচ্ছে লেফট কিডনিতে ইয়ে ছিল, পাথর ছিল। সেটা হচ্ছে কয়েক বছর আগে, 5-6 বছর আগে ভেলোরে গিয়ে ওটা অপারেশন করে ওটাকে বার করে নিয়ে এসছে, বার করেছিল। কিন্তু ওটা আবার পাথর তার দেখা দিয়েছে, এবং তার সঙ্গে তার বিভিন্ন রকম শরীরে বিভিন্ন জায়গায় কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, অনেক কিছু তার, পেটে গন্ডগোল, হাবি জাবি অনেক কিছু তার গন্ডগোল লেগে আছে। এই পেশেন্টটাকে আমি আর্নিকা দিয়েছিলাম। আর্নিকা দিয়েছিলাম। তা আর্নিকা বোধহয়, উম, যত মনে পড়ছে, আমি এক্সাক্ট আমি ভুলে গেছি কত, 0.5 দিয়েছিলাম না 0.10 দিয়েছিলাম, ভুলে গেছি। একটু হায়ার পোটেনসি দিয়েছি, ছোটখাটো দিয়েছি। তা এই তাকে দেওয়া হয়েছে, দেওয়ার পর সে কিন্তু তার পেন টেন গুলো সব বেড়ে যায়। বিশেষ করে তার কিডনি পেনটা কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে, বেশ বেড়ে গেছে। সে আমাকেও কমপ্লেন করেছিল যে আমার কিডনির ওই ওখানটা খুব ব্যথা হচ্ছে, যে জায়গাটা আমার আগে থেকে হতো, প্রচন্ড ব্যথা হচ্ছে। তা আমি তখন ওই ছেলেটাকে বললাম যে তুমি কেসটা একটু দেখো ভালো করে। আমি ওর কথা শুনে আমি ইয়ে করতাম, 2 দিন পরে আমি ওর সঙ্গে 2 দিন পরে যোগাযোগ করবে। তা 2 দিন পরে আমাকে যে রিপোর্ট করছে, গতকাল যে রিপোর্টটা করেছে, সেই রিপোর্টটা সেটা বলছে যে ওই পেশেন্টটাকে আমি যখন দেখেছিলাম, তখন তার ওই মুখের যে চোখের তলায় যে কালি, বা মুখের মধ্যে একটা যে ইয়ে ছিল, সেই জিনিসটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না স্যার। আমার মনে হচ্ছে যে ও এই মুখের দিকটা বেটার। আপনি তো এই কথাগুলো তো ক্লাসের মধ্যে বলেছেন, তাহলে কি দেখে তুমি বুঝতে পারছো? বলছে দেখুন, ও কিডনি ওই জায়গাটা ব্যথার কথা বলছে, ব্যথাটা বেড়েছে এই কথাটা বলেছে, কিন্তু তারই মধ্যে আমার সঙ্গে দুটো ঘটনা নিয়ে ইয়ার্কিও মারলো। ও কিন্তু এর আগে আমাকে যতক্ষণ এসেছে তখন কিন্তু এরকম ইয়ার্কি কোনোদিন মারেনি। তাহলে ইয়ার্কিটা যে মারলো, তখন তো মুখে হাসি আসলো। তাহলে ব্যথাটা যদি অতি অসহ্যই যদি হয়, তাহলে মুখে হাসিটা কি করে আসে? একদম কারেক্ট অবজারভেশন, একদম জুনিয়র ছিল, কারেক্ট অবজারভেশন করেছে। আমি বললাম দেখো বাবা, আমার মনে হচ্ছে তোমার অবজারভেশনটা ঠিক মনে হচ্ছে, যদি তোমার এটা ঠিক হয় তাহলে পেশেন্ট ভালো থাকে। আজকে আবার প্রশ্ন করে বলছে আর্নিকা তো ওই ইয়েতে ইউরিনারি ইয়ে স্টোনের মধ্যে, ইউরিনারি স্টোনের মধ্যে তো থাকে না। আর আমি আর রেপার্টারি দেখিনি, আমি থাকে না, সে থাক না থাক, ও ওষুধ ঠিকই আছে। তা আমি পরে দেখলাম যে আছে, থার্গেটে আছে।
তো যাই হোক, তাহলে এই যে পেশেন্টের এই যে এক্সপ্রেশনটা দেখলো, সিক এক্সপ্রেশনটা তার চলে গেল, চলে গিয়ে সে কিন্তু তার ব্যথা বেড়ে গেছে। ব্যথা বেড়ে গেলে কিডনি স্টোনের ব্যথা বেড়ে যায়, যে কোনো লোকই মাথা ঘাবড়ে যাবে, যে কোনো লোক ভাবতে শুরু করে ওরে বাবা কিডনি বলে কথা। কিডনি খুব গুরুত্বপূর্ণ, কিডনি এরকম হলে পরে মুশকিল হয়ে যাবে। হোমিওপ্যাথি তার শিক্ষা দেয় না। হোমিওপ্যাথি কি বলে, পেশেন্ট কি বলছে, পেশেন্টের তার সিক অ্যাপিয়ারেন্সটা বা তার এই সিকলি অ্যাপিয়ারেন্স যেটা সেটা বেটার দেখাচ্ছে। সে কিন্তু যতটা তার পেন সেই তুলনায় তার কষ্ট শো করছে না। যদি এরকম ঘটনা যদি ঘটে, তাহলে কে ভালো আছে, এই সিক পেশেন্ট ভালো আছে, যেটা সিক আমি পড়াচ্ছিলাম, গতকালই পড়িয়েছি। সিক ভালো আছে, কিন্তু ডিজিজ কন্ডিশন মানে এই যে পাথরটা যেটা, এটা কিন্তু কষ্টটা বেড়েছে, এটা তো বেড়েছে। কিন্তু এটার উপর ডিপেন্ড, এটা কমে গেলে আমরা আনন্দ পাবো নিশ্চয়ই, এটা ব্যথা কমে গেলে আনন্দ পাবো, সবই ঠিক আছে। কিন্তু এটা কমে গেলে যতটা আমি হোমিওপ্যাথিক্যালি নিশ্চিন্ত হব, তার থেকে বেশি নিশ্চিত হব যদি আমি তার দেখি ফেসিয়াল ইন্ডেক্সটা বেটার। ফেসিয়াল ইন্ডেক্সটা কাকে, পেশেন্ট অ্যাজ এ হোল, দ্য ম্যান ইজ সিক, মানুষটা অসুস্থ, কিডনিটা অসুস্থ নয়। এইখানেই হচ্ছে আমরা আমাদের ভাবনা চিন্তার গন্ডগোল। কিডনিটা অসুস্থ, কিডনিটা ডিজিজগ্রস্ত, এই ভাবনা আমাদের মাথায় কুড়ে কুড়ে খায় এবং এটুলির মতো বসে থাকে। দেখেছেন না যে কুকুরের গায়ে এটুলি থাকে না, এটুলি দেখবেন কুকুর ঘষে মাঝে মাঝে এখানে ওখানে ঘষে, এটুলি কিছুতেই তাকে ছাড়ে না, কামড়ে ধরে বসে থাকে। এই প্রেজুডিস গুলো, আমাদের এই যে প্রেজুডিস গুলো মানে সায়েন্টিফিক প্রেজুডিস আর কি, সায়েন্টিফিক প্রেজুডিস গুলো আমাদের মাথায় এমন ভাবে গেঁথে বসে থাকে, আমরা সিক ম্যানটাকে চিনতে পারি না, সিকনেসটাকে দেখতে পাই না, অসুস্থ মানুষটাকে দেখতে, মানুষটা অসুস্থ, তার এক্সপ্রেশন মুখ দিয়ে হয়েছে। সেটা যখন রুগীকে যখন প্রথম দেখলাম, এটা যেমন একটা বড় কথা। পরবর্তীকালে আমরা হেরিং লয়ের কথা বলি বা কেন্টের টোয়েল অবজারভেশনের কিছু কিউরেটিভ অবজারভেশনের কথা বলি, সবকিছুই বলি, কিন্তু সেইগুলো কিন্তু ইনস্ট্যান্ট সবসময় আসে না, ইনস্ট্যান্ট সবসময় আসে না। কিন্তু যেটা আসে সেটা হচ্ছে ফেসিয়াল ইন্ডেক্সটার এই যে বেটারমেন্ট বা তার মেন্টালি বেটারমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আসে, আমাদের টাওয়ারে ধরা পড়ে না। কেন না, আমরা ওইভাবে ওরিয়েন্টেড নয়, আসলে আমরা ওইভাবে ভাবতে শিখিনি বা শেখানো হয়নি। কারণ যে যন্ত্রপাতির যে চাকচিক্য, যন্ত্রপাতি কোটি কোটি টাকার যন্ত্রপাতি, সে কি আমাদের এই ইন্দ্রিয়র থেকে কি খারাপ বলবে? ওরে বাবা, কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস সে মেপে দিতে পারে। আমরা তো ওখানে আশ্চর্য হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে কি আমাদের যে ইন্দ্রিয় শক্তি, সেই ইন্দ্রিয় শক্তিটাকে আমরা অবমূল্যায়ন করছি, বা ইন্দ্রিয় শক্তিটাকে আমরা ছোট ভাবতে শুরু করছি। হ্যানিম্যান কিন্তু তার এই ইন্দ্রিয় শক্তির দ্বারাই কিন্তু, তার সঙ্গে তার লজিক তো অবশ্যই আছে, সেটা তো অবশ্যই আছে, শুধু ইন্দ্রিয় দিয়ে হয় না। তাহলে এই এই দ্বারা তিনি কি করলেন, হোমিওপ্যাথি আবিষ্কার করে ফেলে। শুধু তাই না, মায়াজমকে আবিষ্কার করলেন, যে মায়াজমকে ল্যাবরেটরিতে আবিষ্কার করা যায়নি, কিন্তু তিনি তাকে এলিমিনেট করা, তাকে মানে কি ধ্বংস করার পদ্ধতিও তিনি আবিষ্কার করে ফেললেন। এটা কি করে করেছেন, পর্যবেক্ষণ করে করেছেন। পর্যবেক্ষণের মধ্যে এই পর্যবেক্ষণ শক্তিটা যদি আমাদের না বাড়ে, হুম, এটা জেন কাঞ্জিলাল একটা রাইটিংস আছে, এনহান্স ইওর অবজারভেশন পাওয়ার, এরকম ধরনের একটা কথা আছে। এই অবজারভেশন পাওয়ারটা কিন্তু যদি আপনার তৈরি না হয়, সব পণ্ডিতই জ্বলে গল হয়ে যাবে, পণ্ডিতই চলবে না। এখানে আমাদের কিন্তু এই যে পেশেন্টকে অবজারভেশন করার জায়গাটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আর এই যে আমরা সিকলি এক্সপ্রেশন, যেহেতু এই যে আমরা দেখছি যেটা, এই অসুস্থ এক্সপ্রেশন, আমরা কিন্তু এটাকে লিখবো না, কারণ এটা তো আনকমন পিকুলার বলে মনে হচ্ছে না। কিন্তু আনকমন পিকুলার না হলেও এটা আনকমন পিকুলার। কেন আনকমন পিকুলার নয়, এটা তো জেনারেল স্টেটটাকে, পেশেন্টের ইন্টারনাল যে এসেন্সটাকে শো করছে, এবং এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে আমাদের ফলো আপের ক্ষেত্রে। ফলে আমি এইটা কিন্তু আমি রেকর্ডিং এর সময় লিখবো, কিন্তু ওই যে রুব্রিকে পাবো না, রুব্রিকে হয়তো পাবো না, সেই ভয়ে হয়তো আমি ইয়ে করবো। রুব্রিকে যে পাওয়া যাবে না এ কথা বলা যাচ্ছে না, আমি দেখিনি। সিটি এক্সপ্রেশন থাকা উচিত ফেসের আন্ডারে, হুম, ফেসের আন্ডারে থাকা উচিত, আমার দেখা হয়নি অবশ্য। উম, থাকতে পারে, হ্যাঁ আছে 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 আছে, অসুবিধা কিছু নেই। তাহলে আরো বেশি সুবিধা হয়ে গেল। কারণ আমাদের তো ওই স্টিরিওটাইপ হওয়ার একটা প্রবণতা আছে আমাদের, যে ওই হেপাটাইটিস মধ্যে ওইটা আছে কিনা। আর ওইটা আছে কিনা তার থেকে বড় কথা, মানুষটা কি আছে সেটা দেখতে হবে, মানুষটা, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ওটাকে দরকার মতো ব্যবহার করবো, নিশ্চয়ই ব্যবহার করবো, আমি এর বিরুদ্ধে কিছু বলছি না।
আমি বাস হাইলাইট করতে চাইছি যে মানুষটাকে চিনুন, মানুষটাকে বোঝার চেষ্টা করুন, তবে কিন্তু সঠিক চিকিৎসাটা আমরা করতে পারবো। এরপরে হ্যাঁ স্যার, ভেসিকেলস অ্যান্ড পিম্পলস অন দ্য ফেস, ওই জলপূর্ণ ফোস্কার মতো উদ্ভিদ, তার সাথে ব্রণ, মুখমণ্ডলে ব্রণ। তারপর বলছে ভেসিকেলস অন দ্য লোয়ার লিপ অ্যান্ড অ্যারাউন্ড দ্য মাউথ, ওই লোয়ার লিপ নিচের ঠোঁটের দিকে ওই ভেসিকেলস গুলো থাকে ওই ফুসকুড়ির মতন, তার সাথে মুখের নিচের ওই ঠোঁটের চারিদিকেই ওগুলো ওইভাবে থাকে। এগুলো মূলত শরিক ম্যানিফেস্টেশন, মূলত শরিক ম্যানিফেস্টেশন। আর একটা কথা এখানে, মূলত শরিক ম্যানিফেস্টেশন ফলে এখানে উম, যদিও আমি মুখমণ্ডলে এই রিয়াকশন দেখে ওষুধ তো দেবো না তাকে, তাকে তো ওষুধ দেবো না, কিন্তু মাথায় রাখতে এটা মূলত শরিক ম্যানিফেস্টেশন। এরপরে হ্যাঁ, পিম্পলস অন দ্য চিন, বার্নিং অন টাচ, থুতনিতেও ওরকম পিম্পলস দেখা যায়, তাতে টাচ করলে জ্বালা করে। এই যে জ্বালা করে, যেটা জ্বালা করা বার্নিং, এই বার্নিং সেন্সেশনটা কিন্তু সরায়। হ্যাঁ, ইচিং যেমন একটা সরার বৈশিষ্ট্য, বার্নিংও একটা কিন্তু সরার বৈশিষ্ট্য, এবং সেটা টাচ করলে পরে সেটা হবে। তাহলে এখান থেকে আমরা একটা পাচ্ছি, বৈশিষ্ট্য পাচ্ছি। হুম, তার মানে এখানে শরিক ইয়েটা ম্যানিফেস্টেশন গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি মোরলেস। মাথায় আবার রাখবে, সিকরি এক্সপ্রেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে কিন্তু আমরা অনেকেই অমিট করে যাই। পেশেন্টের আমরা লিখি কি, আমরা যে তাকে অসুস্থ দেখাচ্ছে, লিখি না তো। হুম, লিখি না তো। আমিও তো বহু বছর লিখতাম না, এখনো মাঝে মাঝে লিখি, মাঝে মাঝে লিখি না। তার মানে কি, ওই যে বললাম, যে ব্যাপার হচ্ছে যে ওই যে এঁটুলির মতো মাথায় গেঁথে বসে আছে। কে বসে আছে? এই ফিক্সড আইডিয়া বা প্রেজুডিস বসে বসে আছে। হ্যাঁ, জানলাম, কিন্তু লিখতে গিয়ে লিখছি না। কেন লিখছি না? কারণ ওটা তো সিমটম নয় মনে হচ্ছে আমার। আমি মনে করছি এটা সিমটম নয়। এই যে ভুল শিক্ষাগুলো ভেতরে আমাদের রয়ে গেছে, আমি জানি, জেনে শুনেও আমি লিখি না, ফলে আমার অপরাধটা কিন্তু অনেক বেশি অপরাধ। কিন্তু আমি চেষ্টা করছি নিজেকে পারফেক্ট করার, কারণ এই পারফেকশনের তো লিমিট নেই। আমি এটা চেষ্টা, এখন আমি লিখছি এগুলো। আগে তো কখনো লিখতাম, কখনো লিখতাম না। ওই লিখতাম মানে কি, চোখের তলায় কালি আছে সেটা হলে লিখতাম। হ্যাঁ, কিন্তু এগুলো অ্যাংসাস লুক, এগুলো লিখতাম না আগে থেকে। এখন লিখছি, মানে এখন বলতে বেশ কয়েক বছর ধরে লেখালেখি করছি, কিন্তু তাও কোনো কোনো সময় লিখতে ভুলে যাই বা লেখা হয় না। আসলে কি ব্যাপার হচ্ছে যে মজ্জাগত দোষ যেটা একবার মানে এঁটুলির মতো যদি মাথায় বসে থাকে, চট করে সেটা বেরোতে চায় না আমাদের। এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব সতর্ক থাকতে হবে। মানে একজন ভালো হোমিওপ্যাথ কিন্তু খুব লিবারেল, খুব খোলা মনের মানুষ হবে, খোলা মনের তার ভাবনা চিন্তা থাকবে। এইগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আমরা কিন্তু কিছুতেই ইয়ে করতে পারবো না। নিজেকে পরিবর্তন যদি আমি না করতে পারি, হাজার পড়াশোনা করে আমি হোমিওপ্যাথ হতে পারবো না। নিজেকে পরিবর্তন করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, এবং সেটার একটাই উপায় হচ্ছে সেলফ অ্যানালাইসিস, মানে আত্মবিশ্লেষণ। আমরা আত্মবিশ্লেষণ করি না, আমরা পরের বিশ্লেষণটা বেশি করতে ভালোবাসি। অন্যের বিশ্লেষণ করতে করতে বলে, এই এটা জানে না, ও এটা ভুল করলো, সেই সব নিয়ে আমরা সময়গুলোকে নষ্ট করি। হোয়ারেস আমরা যে ইয়েগুলোকে করি, সেটা তো আমরা তো নিজেদের করি না। এখানে কেশি দাসের কথা আমার একটা মনে পড়ছে। স্যার একদিন বলছিলেন, কথা বলছেন, বলছিলেন যে আমার জীবনে ফেলিওরটাই বেশি রে, সাকসেস আর কতটুকু। বলে আমি এরকম বারবার বলতে বলতে একদিন স্যারকে আমি প্রশ্ন করি, স্যার আপনি এই কথাটা কেন বারবার বলেন স্যার? আপনার মতো একজন এরকম চিকিৎসক, আহ, আমি কি তোদের মিথ্যা কথা বলেছি? তখন ভোরকে গিয়ে চুপ করে গেলাম, কিছু বলিনি আমি। কদিন পরে আবার যখন স্যার এরকম স্বগতোক্তি করছেন, তখন আমি বললাম, স্যার এটা আমাদের স্যার শুনতে ভালো লাগে না। তো তখন স্যার আমাকে একটু বকাই দিয়েছিলেন। তো বকা দিয়ে তখন বলছেন, ওরে অর্গাননটা খুলে দেখ, যে আরোগ্যের যে উচ্চতম আদর্শ যেটা বলছে, হ্যাঁ, জেন্টেল পার্মানেন্ট। হুম, তারপরে হচ্ছে এই এই যে ইয়েগুলো, উম, এই যে উচ্চতম আদর্শগুলো আছে অর্গাননে, যেগুলো বেঁধে দেওয়া আছে, সিক টু হেলথ। হ্যাঁ, এই যে সিক থেকে হেলথে, হেলথে তাকে ইয়ে করতে হবে। আমরা কি সব ক্ষেত্রে পাচ্ছি? সব ক্ষেত্রে আমরা পারছি না। সেই সেই নির্মল আরোগ্য তো সব ক্ষেত্রে আমরা পাচ্ছি না। সেটা কারণ যাই থাক, কারণ অনেক কিছুই বলতে পারবি, বর্তমান যুগের বিভিন্ন রকম কারণকে তুই ইয়ে করতে পারবি, কিন্তু আমরা পারছি না।
সেই নিরিখে বিচার করতে গেলে আমরা কিন্তু ফেলিওরটাই বেশি, সাকসেসটা বিশেষ না, সাকসেসটা খুব অল্পই। স্যারের এই কথাটা কিন্তু আমার জীবনের চোখ খুলে দেয়। হুম। এবং পরবর্তীকালে আরো অনেক কিছু ব্যাপারে আমার চোখ খুলেছেন, স্যার খুলেছেন, বা আমাদের যে গুরু তপন কাঞ্জিলাল তার কাছে এসে সেখানেও চোখ খুলেছে। আসলে কি জানেন, প্রেজুডিস যেন যেতে চায় না, সহস্র বন্ধনে আমরা আবদ্ধ। মানে এই সহস্র বন্ধন মানে এই কুসংস্কারের বন্ধনের কথা বলছি। আবদ্ধ আমরা কেন আবদ্ধ? কারণ আমরা ছোটবেলা থেকেই তো স্থূলবাদী বিজ্ঞান পড়ছি, স্থূল বিজ্ঞান পড়ছি। স্থূলবাদী বিজ্ঞানের তার এফেক্টটা তো আমাদের মনের মধ্যে থাকবে। আমাদের পূর্বপুরুষও স্থূলবাদী এফেক্টেই তাদের মধ্যে ছিল, সেটাও পাবো। ফলে আমরা এই যে ডায়নামিক্স যেটা, এই যে শক্তির ভাবনা যেটা, শক্তিকেন্দ্রিক ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তাটা তো খুব আধুনিক আমাদের কাছে। সেদিকে বিচার করলে এটা আধুনিক, ফলে আধুনিক জিনিসটাকে আমরা এখনো রপ্ত করতে পারিনি মন থেকে রপ্ত করতে পারি। সেই জন্য মাঝে মাঝেই ওই আমাদের মেটেরিয়ালিস্টিক ভিউ গুলো বা মেটেরিয়ালিস্টিক ভাবনাগুলো, মেটেরিয়ালিস্টিক চরিত্রগুলো পর্যন্ত আমাদের প্রকট হয়ে পড়ে, বা আমরা প্রকাশ করি। আমরা কিন্তু অজ্ঞাতই করে ফেলি, আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমার এই যে প্রকাশটা হচ্ছে, এই প্রকাশটা হ্যানিম্যানিয়ান প্রকাশ, হোমিওপ্যাথিক প্রকাশ, বা ডাইনামিক প্রকাশ, না মেটেরিয়ালিস্টিক প্রকাশ। আসলে তাহলে কি হচ্ছে, ডায়নামিক্সকে যদি আমাদের ধরতে হয়, হ্যানিম্যানিয়ান প্রিন্সিপালকে যদি ধরতে হয়, তাহলে আমাদেরও কিন্তু মনোরাজ্যের কিন্তু একটা মিউটেশনের দরকার, সেটা হচ্ছে ডায়নামিক্সের মিউটেশন। আমরা স্থূল থেকে, জড়বাদিতা থেকে আমরা কিন্তু এই ডায়নামিক্সের জায়গায় চলে আসবো, এই শক্তির জায়গায় চলে আসবো। এই 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 জায়গাটা যতক্ষণ না আমরা ঠিক ঠিক আসতে পারবো বা ঠিক জায়গায় বুঝতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা ভালো হোমিওপ্যাথ হতে পারবো না, বা আমরা ভুল করবো। তার ফলে আমাদের মাথায় রাখতে হবে যে হ্যানিম্যানের এই যে হোমিওপ্যাথি যে আবিষ্কার যেটা তিনি করেছেন, এটা শুধু রোগীর চিকিৎসা নয়, রোগীকে আরোগ্য করার চিকিৎসা নয়, সামগ্রিক সমাজের আমূল সংস্কারের চিন্তা। হ্যানিম্যানের শিক্ষার মধ্যে আমূল সংস্কার। আমার নিজেরও যেমন পরিবর্তন হবে, আমি যদি রোগী না হই, আমারও আমারও পরিবর্তন হবে, আমার আমূল সংস্কার হবে, রোগীর তো হবেই। তার ফলে এই যে হ্যানিম্যানের যে চিন্তাধারা, এর বিশাল ব্যাপ্তি, এবং আজকে আমরা এই ব্যাপ্তিকে বুঝতে পারি না বলেই আমরা হীনমন্যতায় ভুগি। আমরা ভাবি যে আমরা হোমিওপ্যাথি পিছিয়ে পড়েছি, বা আমরা হচ্ছে ওল্ড, কিন্তু আমরা তো ওল্ড নয়। প্র্যাকটিক্যালি হচ্ছে আমরা মডার্ন। হোমিওপ্যাথি হচ্ছে লেটেস্ট সায়েন্স, চিকিৎসার ক্ষেত্রে মডার্ন সায়েন্স, যেটা ল মানে নীতির দ্বারা নিয়ন্ত্রিত, প্রতিটি ক্ষেত্রে নীতি এবং নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে কারো কিছু খেয়াল খুশি মতো কিছু করার কোনো রাস্তা নেই, সেটা করা যায় না, করা সম্ভব নয় আমাদের পক্ষে। তারপরে এইটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে চলে চলে আসো, এরপরে চলে আসো। The teeth become loose and fall out in psychotic constitution. সাইকোটিক ধাতুগত মানুষদের দাঁতগুলি দুর্বল হয়ে যায় আর তারপর বেরিয়ে আসে। তারপর বলো। দ্য গামস সেপারেট ফ্রম দ্য টিথ, মানে গাম থেকে, মাড়ি থেকে আলগা হয়ে যায়, দূরে চলে যায়, কোথায় সেপারেট হয়ে যায়। এখানে এখানে এই জায়গায় দাঁড়িয়ে যাও বাবা। হ্যাঁ এটা স্যার। মানেটা বলো, মানেটা বলো, মানেটা দ্য বলো। দ্য গামস সেপারেট ফ্রম দ্য টিথ, মাড়ি থেকে আলাদা হয়ে যায় দাঁতগুলো। দাঁতগুলো আলাদা হয়। আর কি হয় বলছে? আর দাঁতগুলো আর পড়ে যায়, লুজ গুলো হয়ে যায়, লুজ হয়ে যায়। দুর্বল সে লুজ হলো তো সে আলাদাই তো হয়ে যাচ্ছে। হুম। হ্যাঁ, এটা সাইকোটিক পেশেন্ট কথাটা কেন বললেন? এই সাইকোটিক কথাটা কেন বললেন? এটা কি কেউ বলতে পারবেন? মানে আমাদের জুনিয়র বন্ধুদের মধ্যে কেউ সাইকোটিক কথাটা কেন এখানে করে বলে দিলেন? দাঁতের ক্ষেত্রটা মনে রাখবেন। দাঁতের ক্ষেত্রে মানে দাঁতের ক্ষেত্রে বোন সংক্রান্ত বিষয় কিন্তু মূলত সিফিলিসের প্রাধান্য ওখানে বেশি থাকে। হ্যাঁ, বোনি স্ট্রাকচারের ক্ষেত্রে ব্যাপারটা বলবো। এখানে কিন্তু কিন্তু দুম করে কিন্তু এই সাইকোটিক ইয়েটা বলে দিলেন কেন? এটার কি কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবেন আমাদের জুনিয়র বন্ধুদের মধ্যে কেউ? আমরা কত অব্দি করেছিলাম? কত স্যার, সেদিনকে আমি ভুলে যাই এই জিনিসটা। ঘটকে জিজ্ঞেস করো, ঘটক থাকলে ঘটক বলে দেবে। কল্যাণ স্যার, কত দূর হয়েছিল একবার বলুন। শেষ শেষ
আচ্ছা, শেষ হয়ে গেছিল। এস। এস এর এস মধ্যে 2-3টে হয়েছিল, আচ্ছা ওই আচ্ছা ইয়ে পারভিন ম্যাম ফ্যাম ওইগুলো হয়ে গেছিল, সুমাইয়া আচ্ছা পারভিন ম্যাম ফ্যাম ওগুলো হয়েছিল। আচ্ছা। সুজিত কুমার দাস, আমি ওনাকে জিজ্ঞাসা করছি। সুজিত কুমার দাস, আপনি আনমিউট করুন, আপনি স্যারের প্রশ্নের উত্তর দেন। আমি পরের জন্য চলে যাচ্ছি। তন্ময় কুমার দত্ত স্যার, আপনি বলুন। দেখি এ কি বলে দেখি। তন্ময় কুমার দত্ত স্যার, আপনি উত্তর দেন। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এটা কেন্ট সাইকোটিক ওই বলছেন না, কনস্টিটিউশন এরকম কথাটা ফট করে বললেন কেন? কি জানি সেটা তো বুঝতে পারছি না, দাঁতের ক্ষেত্রে বলতে সিপিলিটি কি হয়, ক্ষয় বা ডিস্ট্রাকশনের ক্ষেত্রে? হুম, তাই তো। এখানে এখানে ক্ষয় হয়নি, তাই তো ব্যাপারটা। হ্যাঁ কিন্তু স্যার ডিস্ট্রাকশন। আমি হ্যাঁ, হ্যাঁ, গোকুল স্যার কিছু বলতে যে চাইছেন? হ্যাঁ স্যার স্যার, আমি বকুল বলবো। স্যার বলুন। হ্যাঁ, আমার গোকুল মনে স্যার। হয় যেহেতু কোঅর্ডিনেশন সোয়েলিং আসছে হচ্ছে, কোনোভাবে? হ্যাঁ, বলুন স্যার। না যেহেতু এর সোয়েলিং হচ্ছে মাড়িতে গামে, সোয়েলিংটাকে আমরা তো ধরে নিতে পারি সাইকোটিক টেন্ডেন্সি। না, সোয়েলিং তো বলেননি স্যার, সোয়েলিং তো বলেনি স্যার। না সোয়েলিং তো গামটা আলাদা যে হচ্ছে মাড়ি থেকে, যে ঠিক লুজ যে লুজ হচ্ছে বলছে। তার মানে কি, ওখানে এক্সপানশন হচ্ছে, এটা একটা ফিগারেটিভ চেঞ্জ আসছে তো। সেটা না তো এটাই আসছে। হয়তো, এটা বর্ধন বা বেড়ে যাচ্ছে কিছু, এটা সাইকোটিকের যে লক্ষণ, যেটা এক্সট্রা, যেটা মানে আনওয়ান্টেড, যেটা যে কোনো বৃদ্ধি বা কিছু না, সোয়েলিং এখানে ইত্যাদি। বৃদ্ধি শুধু লুজ বলেছে, লুজ বলেছে এবং বলেছে যে সেপারেটেড ফর্ম। হ্যাঁ এই লুজ এই- হওয়া, গামটা লুজ না হলে তো দাঁত থেকে আর আলাদা হবে না। হুম, হুম। এটা এক্সপ্যানশন বা এই ধরনের কিছু একটা মানে বৃদ্ধি তো হচ্ছে একটা, এখানে বৃদ্ধি বৃদ্ধি যদি আমরা ধরে নিই সাইকোটিক টেন্ডেন্সি বা সাইকোটিক মায়াজাম, আমার মনে হয় এটাই, এইটুকু মনে হলো না। সেটা বৃদ্ধি হচ্ছে না স্যার। যাই হোক স্যার, আপনার কথা স্যার শুনলাম। আমার কি মনে হচ্ছে, স্যার আমার হ্যাঁ, মনে হচ্ছে এর পরের লাইনটায় মজাটা আছে। মজাটা হলো, দাঁত থেকে মাড়ি ছড়ে যায়, দাঁতের যন্ত্রণা গরম জিনিসে বাড়ে, ঠান্ডা ওগুলো পানীয় ঠান্ডা না, বাতাসে কম হয়। তাহলে ওগুলো পরে। প্রথম ওগুলো লাইনে দিয়ে দিল না, সাইকোটিক কনস্টিটিউশনাল, ওইটাই ওই জায়গাটা আর হ্যাঁ কি। সেটা বলেছে না, আমি বলছি সাইকোটিক ব্যাপারটা কেন লিখলেন, ওটাই হলো ব্যাপার। হ্যাঁ সেটাই। এটাই তো। সাইকোটিক কনস্টিটিউশনাল বলতে এমনিতে তো নেটটাম স্যার সাইকোটিক কনস্টিটিউশনাল প্রিডমিনেন্ট আছে আর কি, সেটা তো আছেই। সেটা তো সেটা তো আমরা জানি। হুম। এবং ইয়ের ক্ষেত্রে দাঁতের ক্ষেত্রে বা বোনের ক্ষেত্রে সিফিলিসের প্রাধান্যই বেশি থাকে, তাহলে এখানে সাইকোসিসের কথাটা স্যার গোড়া থেকে হচ্ছে বলে, গোড়াটা ক্ষয় ক্ষয় হচ্ছে না কিন্তু। হয়তো হচ্ছে না বাবা, সিফিলিস তো না, টানতে পারছে না ওখানে। স্যার এখানে কার্যগতভাবে কোনোভাবে ইনকোঅর্ডিনেশন আসছে কি? সেটা কিভাবে আসছে সেটা ব্যাখ্যা ব্যাখ্যা করো। আর ওইটা হচ্ছে মাড়ির ধর্ম হচ্ছে দাঁতকে আঁকড়ে থাকা। সে যেহেতু দাঁতকে ছেড়ে দিচ্ছে, এটাই তো একটা ইনকর্ডিনেশন। বাহ, ভেরি গুড। আমি এই তো, আমি এই এটাই বলতে চাইছিলাম আর কি। বাহ বাহ বাহ, দারুণ। ইনকোঅর্ডিনেশন। বাহ, খুব সুন্দর অ্যান্সার। আমরা কি এইখানেই সন্তুষ্ট হয়ে যাব? না, আর একটু ব্যাখ্যা করো। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর হয়েছে। বাহ, আমার মানে এতদিন ধরে যে পরিশ্রম করছি তার একটা সার্থক ফল পাওয়া গেল। তারপরে দুজনেই মোটামুটি বলতে, এবং আমাদের বকুল স্যারও মোটামুটি জায়গাটা এসছিলেন। হ্যাঁ, আর একটু। এখানে আরো একটা ব্যাপার আমার মনে হয়, যে হ্যাঁ, এই জায়গাটা একটু কি কম বলে মনে হচ্ছে লেখাটা। কারণ কি দাঁত তো আলগা হয়ে যাওয়ারও একটা বয়স আছে, এখানে তো কোনো বয়সের কথা বলেননি আর কি কেন স্যার। তো একটু বেশি উপবয়স। বয়সে যদি স্যার এখন যদি বলেন যে আপনার বয়স বা আপনার থেকে আরেকটু বেশি বয়স, 70-এর কাছে, তাদের দাঁত তো আলগা হয়েই যেতে পারে। কিন্তু সেটা এখানে হলো তো বয়সটা যদি বলতো তাহলে বোঝা যেত স্যার এই প্রশ্নটা, বয়স। এই যে দাঁত থেকে মাড়ি আলগা হয়ে যায়। বয়সটা বলেনি বলেই তো এটা আনকমন। বয়সটা ওই বয়সে হলে পরে তো কমন ফ্যাক্টর হয়ে যাবে। বুঝে গেছে, ওটা তো কমন সেটাই বলছি, ফ্যাক্টর। এখানে যদি একটু অল্প বয়সের কথা লেখা থাকতো বা দাঁত আলগা হয়ে যাচ্ছে, এটা যদি একটু বয়সের কথা বলে যেত তাহলে আরো ভালো বোঝা যেত আর কি আরে বাবা, ইনকোঅর্ডিনেশনটা। আমি সবই কিছু কি বলবো স্যার?
তার জন্যই স্যার ওই সাইকোটিক কনস্টিটিউশনটা বলে দিয়েছে, বয়সের ব্যাপারটা না দিয়ে। নীলকমল স্যার কিছু বলতে চাইছে? হ্যাঁ স্যার, নীলকমল স্যার বলুন। আহ বলাটা ঠিক হবে কিনা জানি না। ওখানে হ্যাঁ স্যার বলুন স্যার, হ্যাঁ এটা তো সব আলোচনা হচ্ছে, যদিও জুনিয়রদের স্যার ঠিক আছে, কেউ কিছু বলবে? The স্যার teeth একজন become আনমিউট loosen করেছিলেন। and fall out in the psychotic constitution. হুম, একদম অন্ধের মতো যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, দেখুন যে ন্যাট্রাম সালফ সাইকোটিক কনস্টিটিউশন, এটাতে কোনো সন্দেহ নেই। এক, ইন কোঅর্ডিনেশনের ব্যাপারে কল্যাণ ঘটক স্যার যেটা বললেন সেটা তো নিঃসন্দেহে ভালো। আর একটা ব্যাপার রয়ে গেছে, দেখুন এই লুজেন টিথ খুব সুন্দর ব্যাপার, যে যেহেতু বয়স উল্লেখ করেনি, এটি আনকমন একটা ব্যাপার। যদি বয়সে হতো তাহলে ওটা তো উল্লেখ করার কোনো দরকারই হতো না, কারণ বয়সে তো দাঁত আলগা হয়ে যেতেই পারে মাড়ি থেকে, বা মাড়ি আলগা হয়ে যেতে পারে দাঁত থেকে, আমি জানি না কার সাথে কি আলগা হয়। এটা কিন্তু একটা সিফিলিটিক ট্রেট, এই যে লুজেন হয়ে যাওয়া, তার যে একটা অবক্ষয়ের জায়গা সময়ের আগে অথবা একটা পরিস্থিতিতে, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক, যেটা একটু আগে যে জিনিসটা কথা হচ্ছিল, যে একটা স্টেটের ব্যাপার, সাইকোটিক থাকলে কিন্তু সে চুলকানি ব্যাপার, সরি শরীর থাকলে কিন্তু সেই চুলকানি ব্যাপারটা থাকবে। সে লুজেন ব্যাপারটা কিন্তু এই সিফিলিটিক ট্রেটের মধ্যে কিন্তু পাওয়া যায়। এইখানে হচ্ছে এটার বৈচিত্র্য, যে সিফিলিটিক মেডিসিন হওয়া সত্ত্বেও, সরি ন্যাট্রামসাল সাইকোটিক মেডিসিন হওয়া সত্ত্বেও দাঁতের এই জায়গাগুলোতেও কিন্তু সে সিফিলিটিক ক্যারেক্টারটা তার মধ্যে প্রকাশ পায়। আমি আপাতত ভাবে এইটুকুই বুঝেছি। এটা 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 হচ্ছে আপনার মতামত, তাই তো? হুম, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত, এই মুহূর্তের জন্য মতামত। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমরা সব শুনলাম আবার স্যার। আপনার সাথে আলোচনা করে মতামত আমার বদলে যেতেও পারে। আচ্ছা, এখানে ব্যাপারটা কি হচ্ছে, আমি আগেও বলেছি কিন্তু, যে দাঁতের ক্ষেত্রে সিফিলিটিক স্টিগমাটা বেশি থাকে, তো দাঁতের ডিস্ট্রাকশন বা ক্ষয় ইত্যাদি ইত্যাদি সব ব্যাপারগুলো সব এখানে আছে। এখানে একটা জিনিস কি হচ্ছে, যে দাঁতের সঙ্গে যে মাড়ির সম্পর্কটা এত জোরদার, যারা দাঁত তুলেছে তারা জানে, যে ইয়ে দিয়ে স্ট্রোক করে তাকে তুলতে হয়, আর দাঁত তোলাটা ছেলে খেলা নয়, মারাত্মক কঠিন জিনিস। এইরকম একটা শক্তপোক্ত জিনিস যখন লুজ হয়ে যাচ্ছে, যখন সে লুজ হয়ে যাওয়ার পর কি মাড়ি থেকে ডিটাচ হয়ে যাচ্ছে, এই যে সেপারেশন হয়ে যাচ্ছে, এই সেপারেশনটাকে আমি যেটা ধরছি সেটা হচ্ছে আইসোলেশন হিসেবে ধরছি, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিস আইসোলেটেড হয়ে যাচ্ছে। এই আইসোলেশনটা যদি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু ভাবতে হবে যে এটা আমাদের সাইকোটিক হতে পারে, সাইকোসিস হওয়ার চান্সটা, যেহেতু সাইকোসিস উনি বলেছেন বলেই আমি ধরে নিচ্ছি ব্যাপারটা না, সাইকোসিস হতে পারে। এইবার আমরা যখন এরকম একটা লোকাল পার্টে যখন আমরা এরকম কন্ডিশনটা যখন দেখবো, তখন আমরা কি করবো, সেন্টারে খুঁজে দেখবো যে সেখানে সাইকোসিসের অবস্থাটা কি। সেইখানে যদি দেখা যায় যে সাইকোসিসের অবস্থাটা ভালো, যেমন ধরুন আমি যদি দেখতে পাই যে কোনো সিজোফ্রেনিয়ার পেশেন্ট বা ডিপ্রেশনের পেশেন্ট এরকম যদি হয়, তাদের ক্ষেত্রে যদি এই ঘটনাটা যদি ঘটে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওইখানে একটা আইসোলেশন হয়ে আছে, তার সঙ্গে এই দাঁতের এই যে রিলেশনটা, যেটা সেন্টার টু পেরিফেরি, এই যে রিলেশনটা যখন হয়ে গেল, তখন কিন্তু আমাদের কজ টু এফেক্ট রিলেশন হয়ে যাচ্ছে। এইবার ব্যাপার হচ্ছে সিপ্লিটিকের ক্ষেত্রে যেটা হচ্ছে ক্ষয় বা ডিস্ট্রাকশন, এখানে মাড়িটা লুজ হচ্ছে কিন্তু ডিস্ট্রাকশন তো হচ্ছে না, লুজ হয়ে যাচ্ছে। ওই চেপে ধরার যে ক্ষমতা, যেটা এটা একদিক থেকে যে সিপ্লিস যেটা বলেছেন একদম ফেলে দেওয়া যাবে না, মাসেল টোনিসিটি যেটা, মাসেল টোনটা কিন্তু সিপ্লিসের ওই ইয়ে মিনাল কিংডমের জন্য ওটা কন্ট্রোল হয়, মাসেল টোন গুলো। সেই জায়গা থেকে কিন্তু ওটা সিপ্লিস স্টিগমা যে আসতে পারে না তা নয় কিন্তু, হ্যাঁ সেটা আসতে পারে। কিন্তু এইখানে কেটের যে বক্তব্যটা, যেটা এই জায়গাটা আমি স্যার বারবার পড়েছি এবং ভেবেছি, আমি যার জন্য আমি যে আপনি যে কথাটা বলছেন ওটা ভাবিনি আমি তা নয়। এইখানে যেটা ব্যাপারটা হচ্ছে যে আহ, এখানে ওই ডিস্ট্রাকশনের কথা তো বলছে না, গ্রাম গাম ডিস্ট্রাকশন হচ্ছে এরকম ব্যাপার না, গ্রাম থেকে টিপটা আলাদা হয়ে গেছে। এই যে কন্ডিশনটা, যেটা এই যে ইনকোঅর্ডিনেশন কন্ডিশনটা, এইখানে সাইকোটিক, এটা সাইকোসিস, ওই জন্যই সাইকোটিক কনস্টিটিউশনের কথাটা এখানে কেন্ট উল্লেখ করেছেন। এবং আমি ওটা প্রথমে ভেবেছিলাম যে মাসেল টোনিসিটি ইয়ে হলে পরে মাসেল রিল্যাক্সেশন যদি হয়, রিল্যাক্সেশন এই যে আমরা ফ্ল্যাবি বলি, ফ্ল্যাবি রিল্যাক্সেশন, এই যে এই ক্যাপাইটিসের ক্ষেত্রে বা ক্যালকুলেট ফ্ল্যাবি মাসেল যেটা বলি, ওগুলো রিল্যাক্স মাসেল তো, মাস্কুলেচার তো, ওগুলো কিন্তু সিপিলিটিক ইন নেচার, কিন্তু ওগুলো কিন্তু সাইকোটিক নয় কিন্তু।
হ্যাঁ, ফলে এই জায়গাটা কিন্তু আমি দুটো নিয়ে পরস্পর ভেবেছি, তবে আমার ভোটটা হচ্ছে সাইকোসিস দিকে। কারণ ব্যাপারটা হচ্ছে যে নাম্বার ওয়ান, এই সেপারেশনটা যেটা হচ্ছে, এই জন্য এই জায়গাটাকে আমি ধরছি, এই যে সেপারেশন বা আইসোলেশন যেটা হচ্ছে, এটাকে আমি কোনো ইয়ে করতে পারছি না। স্বপন কি আছে? স্বপন দেখো তো, স্বপন বলে থাকলে ও হ্যাঁ স্যার হয়তো আছেন, একটু স্বপন ঘুরে স্বপন স্যার। বলে স্যার এই আমি জায়গা একটু বলতে পারি? হ্যাঁ স্যার বলুন। দাঁড়া। হ্যাঁ, বলো, বলুন বলুন। নীলকমল বাবু যেটা বললেন আমারও মনে হচ্ছে তাই। কারণ এই প্যারাটায় বেশিরভাগই আমরা সিফিলিসের মানে ব্যাপারটা আমরা, এই যে গাম বা লুজ হয়ে যাওয়া, এই ক্যারেক্টারটা আছে উনি হয়তো ছাত্রদের সামনে যে সাইকোটিক নেচারের, যেহেতু মূলত এই ওষুধটা এই সাইকোটিক কন্ডিশনের রোগীদের ক্ষেত্রে আমরা এই লক্ষণটিও দেখতে পেতে পারি, এই সিফিলিটিক লক্ষণটা, যেমন না মাড়িটা। না 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 না, এটা ওই ইয়ে সাইকোটিক ড্রাগের মধ্যে সিফিলিটিক সিমটম পাওয়া যেতেই পারে, কিন্তু সাইকোটিক কনস্টিটিউশনের মধ্যে সিফিলিটিক সিমটম কি করে পাওয়া যাবে? কনস্টিটিউশনে যেখানে সাইকোটিক বলা হচ্ছে সেখানে ওটা কি করে হবে? ড্রাগের এখন মধ্যে স্যার সিফিলিটিক। কনস্টিটিউশন অনেক সময় বলা হয় চেহারা, শরীরটাকেও কনস্টিটিউশন সেক্ষেত্রেও হতে পারে, হওয়ার সম্ভাবনা সেটা আছে, যেমন আমি হবে বলে বলছি না। ওই এই জায়গাটা, ওই জন্যই তো বারে বারে আমি পড়েছি আমি, যে জায়গাটা কি বলতে চেয়েছেন কেন। অনেকবার ভেবেছি, আমার যে সিফিলিস মাথায় আসেনি তা নয়, যে বাকি যে ইয়ে আছে সবই সিফিলিসের ইয়ে, রেড রেস আছে, আলসারেশন আছে, হ্যাঁ, এই বানটাও যদিও সরা। কথা হচ্ছে এই জায়গাগুলো আমি একটু ভেবেছি। হ্যাঁ স্যার, এই প্যারার এই পরের লাইনগুলো সব ম্যাক্সিমামটাই সিবিলিটি এগুলোই মনে হচ্ছে যদ্দূর। আমি সাইকোসিসটা ভেবেছি এখানে সাইকোটিক কনস্টিটিউশনের পেশেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে লুজ গাম ফল আউট, এই জায়গাটা বলছে, এই যে সাইকোটিক কনস্টিটিউশনের ক্ষেত্রটাই বলছে এখানে। সাইকোটিক ন্যাটাসালের মধ্যে সিফিলিসের সিমটম আছে, সোরারও আছে, সবই থাকে, প্রত্যেকটা পলিকেস ড্রাগের মধ্যে 3টে মাসজাম আছে। কিন্তু আমার তো বক্তব্য তা নয়, এখানে এখানে সেটা কথাটা বলেনি তো কেন্ট। আচ্ছা, স্বপন আছে কি? স্বপনকে হ্যাঁ দেখা যায়, স্যার, স্বপন, স্বপন একটু স্বপন দেখো ঘুরে স্যার, এই জায়গাটাই স্যার একটু ক্লিয়ার করুন। এই স্বপন জায়গাটা ঘুরে স্যার। কি ভাবছো, একটু দেখো তো, বলো তো তুমি। আমার এই যেটা নিজেরই একটু কনফিউশন আছে, যার জন্য আমি আরো নীলকমল স্যার বলতে আরো বেশি আমার একটু চিন্তা হলো, কিন্তু আমার মনে হচ্ছে এটা সাইকোটিক হওয়াটাই উচিত। হুম, স্বপন ঘুরে স্যার, আপনি আনমিউট করুন দিয়ে স্যারের এই জায়গাটা ক্লিয়ার করুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাপারটা হলো এখানে সিফিলিটিক স্টিগমার যথেষ্ট জায়গা আছে, কিন্তু উনি হুম, বলে দিয়েছে কনস্টিটিউশন সাইকোটিক। তার সাইকোটিক হুম। কনস্টিটিউশন যখন আছে তখন এই সিমটম গুলো তার থাকতেই পারে, তখন আমার টোটাল পেশেন্টটাকে সাইকোটিক ধরবো। একটা সিমটম ধরে তো একটা পেশেন্টের মূল্যায়ন হয় না, যার জন্য উনি সাইকোটিক কনস্টিটিউশনটা বলেছেন। একটা সিমটম ধরে ধরে কি পেশেন্টের মূল্যায়ন হয়? এ কিন্তু যেহেতু সাইকোটিক কন্ডিশন বলেছে, কনস্টিটিউশন বলেছে, টোটাল পেশেন্টের মূল্যায়ন করে কথাটা বলেছেন। ওই পার্টিকুলার ওই পয়েন্ট ধরে এগোনোটা বোধ হয় ভুল হতে পারে, এটা আমার ধারণা। তা এই এটুকু বললাম। সিমটমটাকে আমরা কোন মাধ্যমের আন্ডারে ধরবো? এই যে এখানে লুজনেস অফ গাম। যথেষ্ট কারণ আছে, কিন্তু হ্যাঁ পার্থ কি বলছো বলো। হ্যাঁ, এটা আবার সাইকোটিকটাই সঠিক বলে মনে হচ্ছে। সিফিলিটিক টিথটা কি রকম হবে দেখবে, একটা মুগুরের মতন চেহারা এবং একটা ক্যারিজ হয় টিথের। সিফিলিট একটা ধ্বংসাত্মক মায়াজম, কিন্তু এখানেতে সেপারেট করে দিচ্ছে, তার গাম থেকে টিথটাকে সেপারেশন করছে। এইটাই হচ্ছে ইনকোঅর্ডিনেশন ক্যারেক্টার। এই ক্যারেক্টারটার জন্য এটা সাইকোটিক কনস্টিটিউশনটা সঠিক কথা, এটা আমার মানে ধারণা বা মতামত আর কি। এই কুণাল আছে, কুণাল যদি কিছু বলে, দেখো কুণাল যদি তার কিছু নিজস্ব মতামত বলে। কুণাল আছে কি? কুণাল, কুণাল স্যার আছেন? কুণাল স্যার, আপনি এই জায়গাটা কিছু মতামত দেন। মতামত মানে পিথের ক্ষেত্রে বা গামের ক্ষেত্রে সিফিলিটিক ডিসক্রেসিয়া থাকে, এটা তো বলাই হয়। কিন্তু যেহেতু কেন্ট এখানে বলছেন দ্য টিথ বিকাম লুজ অ্যান্ড ফল আউট ইন সাইকোটিক কনস্টিটিউশন, তাহলে আমাদের ওইটাই চিন্তা করতে হবে যে ওখানে সাইকোটিক কনস্টিটিউশনটা উনি কেন বললেন। তো এখানে আমরা জোর করে সিফিলিসকে টেনে আনবো কেন? সাইকোটিক কনস্টিটিউশনে যদি টিথটা লুজ হয়
তখন নেট্রাম সালফের কথা চিন্তা করতে বলেছেন। তাহলে সাইকোটিক কনস্টিটিউশনের টিথটা কেন লুজ হলো আমাদের সেই অ্যাঙ্গেল থেকেই চিন্তা করতে হবে। কেন ভুল বলেছেন তো এই কথা তো আমরা বলতে পারি না। ভাই আমাদের সাহস চিন্তা আছে, করতে হবে তিনি কেন বললেন এটা। সাহস আছে বলার, কেন্টি। হ্যাঁ, তো উনি যখন এবং বলেছেন সাইকোটিক কনস্টিটিউশনে লুজ টুথ, আমাদের চিন্তা করতে হবে সাইকোটিক কনস্টিটিউশনে লুজ টুথ কেন। তাহলে যেটা বাপ্পি স্যার বলেছেন সেটাই হওয়া উচিত, মানে যেহেতু ওটা আঁকড়ে রাখে। বাপি বলেছে বা ইয়েও বলেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই তন্ময়, ব্যাখ্যা হওয়া উচিত। আমি আমি কুণাল এই জায়গাটা নিয়ে জানো প্রায় মিনিট 15-20 ভেবেছি যে এমনিতে সবটাই কিন্তু বাকিগুলো সবই কিন্তু সিপিলিটিক স্টিগমাটাকে ইন্ডিকেট করছে, ওয়ারঅ্যাজ এখানে সাইকোসিসের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে লুজনেস। এই লুজনেসে যেটা এটা তো টাইট করে ধরে থাকবে, সেই ইয়ে এটা কোঅর্ডিনেশনটা থাকছে না। যেমন ধরো দুটো সিমেন্টের মধ্যে একটা ধরো ইয়ে আছে, ধরো তুমি ওই কি বলে ওই তুমি বাড়ি করেছো তো সিমেন্টটা ভেজাল আছে। এখন সিমেন্টটা ভেজাল হলে কি হবে, তোমার ওই যে তুমি যে সিমেন্টিং করেছো দুটো ইটের মধ্যে গেঁথেছো যেটা, সেটা কিন্তু কিছুদিন পরে লুজ হয়ে যাবে। কেন লুজ হয়ে যাবে? সেখানে ওই ওই যে সিমেন্টটা ভেজাল ছিল, ভেজাল থাকার জন্য হয়ে যাবে। এই যে ইনকোঅর্ডিনেশনটাকে এইটা বোঝার জন্য এই কথাটা বলেছে কি, এখানেও একটা ইনকোঅর্ডিনেশন আছে বলেই ওটা এরকম হয়ে গেছে। এই জন্য এটা কি সেপারেশনের কথা বলে, সেপারেশন মানে তো আইসোলেশন, একলা থাকছে মানে আলাদা হয়ে যাচ্ছে। আলাদা হয়ে যাচ্ছে, এই যে আলাদা হয়ে যাচ্ছে। সাইকোসিসের দিকেই তো যায়। এবার এটার সঙ্গে যদি আমরা যদি দেখি তার আলাদা থাকার ইচ্ছে মেন্টালি যদি পেয়ে যায়, যদি মেন্টালি এর সঙ্গে পেয়ে যায়, যদি এইটা থেকে প্রেসক্রিপশন তো আমরা করতে পারবো না, আদার সিমটম লাগবে। এটা এমন কোনো বিশাল গুরুত্বপূর্ণ নয় যে লুজনেস অফ গাম আর ইয়ে থেকে আমাকে প্রেসক্রিপশন করতে হবে। কিন্তু কথা হচ্ছে ভাবনার চিন্তাটা আমরা করতে পারি যে তাহলে এটা ওই দিকেই যেতে পারে। ফলে এই জন্য এটাকে সাইকোসিস কথাটা আমি ভেবেছি। তবে নীলকমল স্যার যেটা বলেছেন ওটাও কিন্তু আমাদের ভাবনার জায়গা আছে, অবশ্যই আছে। কিন্তু আপাতত আমাদের হাউসের মানে মতামতটা সাইকোসিসের থেকে বেশি, এবং আমার নিজের মতামত সাইকোসিসের থেকে বেশি। আমি প্রথম দিকে ওটা ডেফিনিট হয়েছিলাম সাইকোসিস বলে, কারণটা এটা বললাম, কারণটা কি। যাকে যুক্তি নিয়ে কোনো আমাদের লড়াইয়ের তো দরকার নেই, আমরা যুক্তিগুলো সব রকম শুনলাম এবং আমাদের ভাবনার অবকাশ আছে আগামী দিনে। ভাবলে পরে আস্তে আস্তে আমাদের সত্যটা আমরা নিশ্চয়ই উপলব্ধি করবো। ফলে এই জায়গাটা আমরা আপাতত স্টপ করে দিলাম। কিন্তু এই আলোচনাটা কিন্তু আমার মূল উদ্দেশ্য কিন্তু আমার এই এই সিমটম আলোচনা করে সিমটম মুখস্থ করা বা শেখা নয়। আমার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা থিঙ্কিং করব, আমরা চিন্তা করব, এক একটা সিমটম নিয়ে ভাববো। এই ভাবার জায়গাটা তৈরি করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এবং সেটা মনে হচ্ছে কিছুটা আজকে আলোচনার মধ্যে থেকে সেই ভাবনাটা আমরা মনে হচ্ছে আমাদের চিকিৎসক বন্ধুদের মধ্যে আমরা ঢোকাবার চেষ্টা করছি বা ঢোকাতে পেরেছি বলে মনে হচ্ছে। তাই এর পরবর্তী ইয়েতে চলে যাচ্ছি আমরা। স্যার এক মিনিট স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে এর প্যাথোলজিটা কি, কজেশনটা কি? কজেশনটা সিফিলিসের গ্রাউন্ড আছে না সাইকোটিক? লুজটা হচ্ছে কেন, এবং ফল আউট হচ্ছে, এবং বলছে সেপারেট ফ্রম দ্য টিথ। সেপারেট মানে কি? সেটা কি জন্মগতভাবে হচ্ছে না সেটা পরে কোনো প্যাথোলজি গ্রো করে সেটা সেপারেট হচ্ছে? এই প্যাথোলজির কথা তো বলছি না, প্যাথোলজিটা আমি বসাবো কেন? কথা খুব বুঝে বলতে হবে। প্যাথোলজি তো বলেননি। হ্যাঁ স্যার, কিন্তু যে ভাগ হয়ে যাচ্ছে বলছে বা সেপারেট হয়ে যাচ্ছে, এটা কি ব্যাপারটা? এটা হচ্ছে ওর ইয়েটা লুজ হয়ে যাচ্ছে বলে, ওই জন্য সেপারেট হয়ে যাচ্ছে। লুজ হয়ে যাচ্ছে বলে ওটা ধরে রাখতে পারছে। মাটিটা যদি ওই সিমেন্টের গল্পটা বললাম, সিমেন্টটা যদি ভেজাল থাকে সে তো তাহলে ধরে রাখতে পারবে না। কংক্রিট সিমেন্টের কাজটা কি? দুটো ইটকে জোট ধরে রাখা। এবার সেটা যদি এখন ইয়ে হয়, 2 নম্বরই সিমেন্ট যদি হয়, তা 2 নম্বরই সিমেন্ট হলে ওটা ধরে রাখতে পারবে না। 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজটা সাইকোটিক কাজ। পরিষ্কার হচ্ছে কথাটা? তা সেটা হলে পরে কিছুটা আইডিয়া হয়েছে, কিন্তু মানে এইটা এই যে দাঁত যে লুজ হয়ে পড়ে যাচ্ছে, এই ব্যাপারটা যে সাইকোটিক, সেটা মানে এখনো ধাঁধায় আছি, মানে বুঝতে পারছি না ব্যাপারটা। ভাবনা চিন্তা চলুক। স্যার গিরিধর স্যার কিছু বলুন। হ্যাঁ বলুন স্যার। বলছি দাঁতে যে টার্মটা বোধহয় স্কেল যে পাথরি পড়ে, হ্যাঁ পাথরি পড়লে যে আমাদের মানিক স্যার যেটা আন্দাজ করছিলেন, পাথরি পড়লে কিন্তু দাঁতের মাড়িটা ছেড়ে যায়। তো
তো এখানে পাথুরি পড়াটাকে যদি আপনি সাইকোসিস বলেন, তো তাতে সাইকোসিসে দাঁতের মাড়ি ছেড়ে যেতেই পারে, এরকম একটা ব্যাপারটা ঘটতে পারে। কারণ এখানে তো দাঁতের মাড়ি ছেড়ে যাওয়া ওইটাতে বেশি হয়। পাথর পড়লে দাঁতের মাড়িটা ছেড়ে যায়, পাথরগুলো তুলে দিয়ে যারা ডেন্টিস্ট তারা স্কেলিং করে দেয়, দেওয়ার পরে আবার খানিকটা ঠিক হয়ে যায়, সবটা ঠিক হয় কিনা জানি না। তার পাথরি পড়ার প্রবণতাটা যদি না চলে যায় তাহলে তো আবারও পাথর পড়বে, আবারও লুজ হয়ে যাবে। তো এটা আমি বললাম, দেখেন আর অন্যরা যদি এই কথাটাকে কতটা গুরুত্ব দেয়, মানে আমি নিজেও ঠিক একদম যে কনফার্ম সেটা আমি বলতে পারছি না নিজেকেই। তো আপনি একটু বলেন যে এই ব্যাপারটা যে হতে পারে কিনা। আমি একটু বলি। এখানে ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার যে উদাহরণটা দিলেন সিমেন্টিং এর যে ভেজালটা, আমার মনে হয় এই যুক্তিটা অনেকটা আমাদের এইখানটা প্রয়োগ করলে ভালো হয়। যে সাইকোসিস যে কনস্টিটিউশনটা এখানে ভেজালের কাজ করে, মানে মাড়ি থেকে গামটাকে সেপারেট করছে, এই জন্যই লুজটা হচ্ছে। আমি এটুকুনি বলবো। আমি ওইটা অনেক ভেবেছি এটাকে নিয়ে, আমি বললাম না মিনিট 15-20 ভেবেছি, যেটা সিফিলিসের প্রাধান্য, বাকি সিমটম গুলো সিফিলিসের প্রাধান্য তো আছেই। ওই কথাটা হঠাৎ করে কেন বললেন কেন? তখন আমি ভাবতে ভাবতে এই যে লুজনেস হয়, এই যে ব্যাপারটা হচ্ছে যে মাসেল টোন লুজনেস এর জন্য মাসেল টোন হয়, সেটা সিফিলিটিক নেচার, সেটাও ভেবেছি। সেটা যে ভাবিনি তা নয়, কিন্তু ভেবেচিন্তেও লাস্ট টাইম করলাম না, এটা যে সাইকোটিক কনস্টিটিউশনের ব্যাপার, সাইকোসিসের ব্যাপার, এই সেপারেশনটা যেটা হচ্ছে, আইসোলেশন যেটা হচ্ছে, এটা একটা ব্যাপার। তারপর ওখানে সিমেন্টিং, ওই যে দাঁতটা এঁটে থাকে, যেটা মারাত্মক ভাবে যে এঁটে থাকে, এই সিমেন্টিংটা তাহলে ঠিক মতন হয়নি। সোজা কথা, সিমেন্টিং দিয়েই যদি আমি কথাটা বলি, সিমেন্টটা যদি নকল হয়, নকল হলে তো তাহলে ইটটা কি করবে? ওই দেখা যাবে যে ইটটা খুলে গেছে বা দেয়ালটা পড়ে যাচ্ছে, এরকম একটা ঘটনা হবে। সেটা কিসের? তার এই যে নকল সিমেন্ট, নকল তো হচ্ছে সাইকোসিসকে ইন্ডিকেট করে। ফলে এই জন্য আমি কথাটা বলেছি যে সেই দিক থেকে বিচার করলে অবশ্যই এটা আর গিরিধারী স্যার যেটা বললেন যে ওই দাঁতের যে পাথর জমা, এখানে তো পাথর জমার কথাটা কেন ইন্ডিকেট করেন উনি। করেনি বলি। হ্যাঁ হ্যাঁ, আমি করেনি বলে তো যাবো না। সিমেন্টের কথাটা আসছে, সিমেন্টটা কি একটু বলবো? হ্যাঁ অজয় দা স্যার, হ্যাঁ স্যার বলুন। সিমেন্ট যেটা করে আর কি, দুটো সেলকে বলে ধরে রাখা, হ্যাঁ, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স বলা হয় আমাদের ইয়েতের ভাষায়, ফিজিওলজির ভাষায়। তো সেখানে আমাদের এখানে সিমেন্টটা কি সেটা তো একটু বুঝতে হবে। সিমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে? আমি এখানে উদাহরণটা দিয়েছি ধরে রাখার যে ইয়েটা, যেটা সেইটাকে বলতেছি যে সিমেন্ট আছে। অজয় দা স্যার, স্যার বলুন স্যার, আপনি কিছু বলছেন। লাইনটার মধ্যে যেটা আমরা পেলাম যে সাইকোটিক কনস্টিটিউশন, এটা ইন জেনারেল যেটা প্রথম থেকে আলোচনা হলো যে বয়স বেশি হলে লুজনেস হবে, সেটা হচ্ছে একটা নর্মাল জিনিস। তো এটা হচ্ছে যে অ্যাবনর্মাল সাধারণ বয়সে যদি এরকম লুজনেস আসে, সাইকোটিক কনস্টিটিউশন যদি থাকে এবং যদি গ্রোথ হয় তাহলে লুজ হতে পারে। কিভাবে গ্রোথ হতে পারে? যে আমাদের টিথ, নর্মালি আমাদের একটা টিথ যখন 22 বছর বয়সের পর থেকে সেটা নর্মাল থাকার কথা, কিন্তু যদি তার রুটটা আবার ইলংগেটেড হতে থাকে, বাড়তে থাকে, তখন সে কিন্তু গাম থেকে ছেড়ে আসবে, তখন কিন্তু সে লুজ হবে। তো এইখানে গ্রোথটা হচ্ছে সাইকোটিক, যদি টিথের রুটটা যদি গ্রোথ হয় তখন সে ঠেলে উপরের দিকেই বেরোবে, নিচের দিকে যাবে না। সে তখন নিচের দিকে যাওয়ার জায়গা থাকবে না, তখন সে উপরের দিকে বেরিয়ে যাবে। গ্রোথটা কথা চিন্তা যদি আমরা মাথায় রাখি, যেটা বললেন যে সিমেন্টটা যদি ভেজাল হয়, সিমেন্টটা ভেজালের চেয়ে বড় কথা এখানে যদি সে গাছটা যদি লম্বা হতে থাকে উপরের দিকে বাড়বে। উপরের দিকে বাড়া মানে তার যে বেশে যে তার গামটাকে ধরে রেখেছে, গাম থেকে সে লুজ হয়ে যায় বলে আমার ব্যক্তিগতভাবে আমার এই চিন্তাধারা থেকেই কিন্তু হয়তো কেন সাহেব বলে থাকতে পারেন যে লুজনেস হওয়ার পেছনে এই একটা যুক্তি আমরা খুঁজে পেতে পারি। অবভিয়াসলি হচ্ছে
সাইকোটিক কনস্টিটিউশন হবে। স্যার আপনি তো ফিজিওলজিটা ভালো বোঝেন, তো প্যাথোলজিও যে বোঝেন না তা নয়, সেটা বোঝেন আমি আশা করি। তো এখানে গাম ছেড়ে যাওয়ার জন্য দাঁতটা লম্বা হচ্ছে না রুটটা বাড়ার জন্য দাঁতটা লম্বা হয়ে যাচ্ছে? অনেক সময় এটা দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে দাঁতগুলো লম্বা হয়ে যাচ্ছে, মানে এরকম মনে হয়। রুটটা বড় হওয়ার জন্য, রুটটা কিন্তু নিচের দিকে যেতে পারছে না। আচ্ছা, এটা জানতাম না। রুট তখন আর নিচের দিকে যেতে পারে, তখন বেন্ড হয়ে যায়। যদি উপরের দিকে ছাড়ে যেতে না পারে, তখন দাঁতের রুট গুলো কিন্তু বেন্ড হয়ে যায়, যেটাকে আমরা আক্কেল দাঁত বলি। আক্কেল দাঁতে দেখবেন সবসময় রুট গুলো বেন্ড হয়ে গেছে, বেশিরভাগ রুটই বেন্ড হয়ে গেছে। হ্যাঁ, একদম বড়শির মতো বেন্ড হয়ে যায়, সে গাম ছেড়ে বেরোতে পারছে না, টাইট করে ধরে রেখেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তার এই লুজনেসটা হওয়ার কারণ হচ্ছে রুটটা যখন তাকে ঠেলছে উপরের দিকে, তখন দাঁতটা বেরিয়ে আসছে, গ্রোথটা এখানে হচ্ছে। সাইকোটিক টেন্টের কিন্তু গ্রোথ একটা বড় জিনিস। এখানে গ্রোথের কথা সাইকোটিক কনস্টিটিউশন বলে দিয়েছেন। সাইকোটিক কনস্টিটিউশনে গ্রোথ কিন্তু একটা পেছনে থাকে। গ্রোথটা হচ্ছে এখানে রুটটা কিন্তু তাকে ঠেলছে, পেছন থেকে ঠেলছে উপরের দিকে, তার জন্য সে লুজ হয়ে বেরিয়ে আসছে। এবং সেই দাঁতটা যদি তুলে দেখা যাবে নর্মাল যে দাঁত আমরা পাই, যা সাইজ থাকে, তার থেকে এর দাঁতের লম্বাটা অনেক বেশি। এরকম দেখা যায়, তো দেখা যায় প্রভাবেল একটা প্রভাবের। আমি বলছি না এটা যে একদম অ্যাকুরেট, আমি থিঙ্কিং যে এইটাই হচ্ছে কজ। তাহলে ব্যাপারটা হচ্ছে যে সাইকোসিসের দিকটা আমরা বেশি প্রাধান্য দিচ্ছি বা ভাবছি, এখানে কেন্টো সেই কথাটাই বলেছেন। এবং ব্যাপারটা হচ্ছে আমি ওই যে সাইকোটিক অ্যাজ এ হোল, অ্যাজ এ ম্যান সে কিন্তু সাইকোটিক হবে। সাইকোটিক হলেই তার এই গ্রোথ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এইটা হচ্ছে এখানে দাঁতের ক্ষেত্রে এটা পিকুলিয়ারিটি প্রাধান্য নয়, অ্যাজ এ দেওয়া হয়েছে সাইকোটিক কনস্টিটিউশন, পেশেন্টটা অ্যাজ সাইকোটিক সুতরাং ওখানে ওই সিমটমটা আলাদা করে ইভ্যালুয়েট করা কি বলে দেওয়া হয়েছে সাইকোটিক কনস্টিটিউশনই পেশেন্টটা সাইকোটিক। হ্যাঁ সাইকোটিক কনস্টিটিউশন বলেই কিন্তু সেখানে গ্রোথের সম্ভাবনা থাকছে। একজনকে কথা বলে একটু ভালো হয় স্যার। অজয় স্যার, অজয় স্যার শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার, বলছি রুট তো যেটা বনে স্ট্রাকচার থাকে সেটা কি একবারে তো ফিক্সড থাকে না, সেটা আবার লম্বাও হয় ছোটও হয়? যখন আমরা রুটের এক্সরে করি তখন তো মানে যে মাপটা থাকে পরবর্তীতে একই মাপ থাকার কথা নয় কি? যে ওটা বনে স্ট্রাকচার, ওটা কমা বাড়া কি হতে পারে? অজয় দাস স্যার, হ্যাঁ, যখন দেখবেন যে আক্কেল দাঁতগুলো যখন আমাদের বাড়তে থাকে, তখন কিন্তু পেন হয়, আক্কেল দাঁতগুলো বেঁকে যায়। তার কারণটা কিন্তু আক্কেল দাঁতের উপরের দিকটা বড় হয় না, তার রুটটা কিন্তু বাড়তে থাকে, রুটটা কিন্তু বেঁকে যায়, বড়শির মতো বাড়তে থাকে। তখন তো আক্কেল দাঁতটা উঠছে যখন, তখন পেইনটা হয়, তখন গ্রোয়িং মানে সময়টা। কিন্তু অন্য দাঁতগুলো তো ফিক্সড, অন্য দাঁতগুলো তো দাঁতের রুটগুলো তো বাড়বেও না কমবেও না, একই রকম থাকবে, বরঞ্চ ডিস্ট্রাকশন হয়ে যায়, কারো ফেটে যায়, তখন যন্ত্রণা হয়। কিন্তু এই জায়গাটা তো সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেটা তো এইটার ক্ষেত্রে এক্সেপশন বলেই তো এটা ক্ষেত্রে তো এক্সেপশন বলি, এটা ইন জেনারেল তো নয়। এটার ক্ষেত্রে সে বোন থেকে নিচের দিকে বোন ভেদ করে যেতে পারছে না, ওইখানে তা ফিক্সড হয়ে আছে। এবার উপরের দিকে গ্রোথটা হয়ে আসছে, গ্রোথের জন্য উপরের দিকে ঠেলে বেরোচ্ছে। তাহলে সে যেখানটা সে ধরেছিল, যে বয়সে তার দাঁতগুলো ফিক্সড হয়ে গেছে, সেখান থেকে তারপরে কিন্তু এই সিমটমটা দেখা যাচ্ছে ছোট বাচ্চা অবস্থা। যেটা আক্কেল দাঁতের কথা বলছেন ওটা শুধু একটা যে 22-23 বছর যখন উঠছে তখনকার হচ্ছে, কিন্তু আমি দেখেছি যে মানে 40 ইয়ার্স 35 ইয়ার্স এর ফিমেল একজন বলছেন যে আমার দাঁত শুধু লুজ হয়ে যাচ্ছে, বারবার বলছেন দাঁত লুজ হয়ে যাচ্ছে। এইবার সেই রকম ক্ষেত্রে ওই আক্কেল দাঁত বাদ দিয়েও সমস্ত দাঁত যেন লুজ হয়ে যাচ্ছে, তাহলে সেই রকম ক্ষেত্রে তাদের তো রুট গুলো তো একই রকম মাপের আছে, তাহলে সেক্ষেত্রে তো আর ওইটা আপনার ওটা এটা তো আলাদা হয়ে গেল খানিকটা, না? সেটা বলছি।
না সেক্ষেত্রে এইটাই তো সম্ভাবনাময় যুক্তি আছে, এছাড়া তো কোনো যুক্তি সেখানে নেই, যে গ্রোথিং ছাড়া তো কোনো হওয়ার জায়গা নেই। সাইকোটিক ট্রেন থাকলে সেখানে গ্রোথ হবেই, সাইকোটিক ট্রেন থাকলে সেখানে গ্রোথ হবেই, পার্টিকুলার এই জায়গাটা তার গ্রোথ হবেই। গ্রোথ হওয়ার ফলে সেই গ্রোথটা আগে হয়তো প্রপারলি গ্রোথ হয়নি, ইনম্যাচিওর ছিল, সেইটা এখন গ্রোথটা বাড়ছে যখন, তখন সেখান থেকে ছেলে লুজ হচ্ছে। যখন আচ্ছা এক্সরে করে তখন যে দেখা যায়, তখন তাকে দেখা যাবে তার ম্যাচুরিটিটা এসছে কিনা। আর বোন যখন 22 বছর পরে আর তার নতুন করে ম্যাচুরিটি কিছু হবে না, তখন বোনটা ওখানে ফিক্সড হয়ে যাচ্ছে, বোনটা শক্ত হয়ে গেছে, সেটাকে ভেদ করে আর নিচের দিকে যেতে পারবে না। কিন্তু দাঁতের যে রুটটা সেটা কিন্তু ওখানে ফিক্স থাকলে উপরের দিকে গ্রোথ হচ্ছে, এক্সটার্নাল গ্রোথটা হচ্ছে, এক্সটার্নাল গ্রোথ যখন হবে তখন গ্রাম থেকে সে লুজনেস আসবেই। এবং এটা প্রথমেই যখন উনি বলছেন যে সাইকোটিক কনস্টিটিউশনে কিন্তু গ্রোথটা একটা বড় ফ্যাক্টর। আমরা অনেক মতামত শুনলাম, ভাবলাম, ভাবনা চিন্তার অবকাশ আমাদের এখনো আছে। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মত, যেটা আমি পরিষ্কার বলেছি, যেখানে আইসোলেশন একটা হচ্ছে, সেপারেশন যেহেতু হচ্ছে, সেই জন্যই আমি এটাকে সাইকোসিস বলে করেছি। কেন্ট বলেছেন বলেই শুধু না, কেন্টের পাশাপাশি আমাদের এই ভাবনাটাও আমরা করেছি, যেহেতু এখানে ওটা আসছে। আচ্ছা, এরপরে চলে আসো। হ্যাঁ স্যার। এর পেন ইন দ্য টিথ ওটস ফ্রম ওয়ার্ম থিংস, বেটার ফ্রম কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড দ্য কোল্ড এয়ার। এই দাঁতের যন্ত্রণাগুলো বাড়ে গরম জিনিসে, আরাম পাই ঠান্ডা পানীয়তে এবং ঠান্ডা হাওয়াতে। হ্যাঁ। এটা কিছু ব্যাপার না, তারপরে পড়ো। গামস রেড আলসারেট অ্যান্ড বার্ন। গামগুলো মাড়িটা লাল হয়ে যায়, ক্ষতযুক্ত হয় এবং জ্বালাকর ব্যাপার। এর বার্নটা বাদে বাকি দুটোই না, রেডটা মূলত শরিক ইন নেচার, বার্নটাও তাই, কিন্তু আলসারটা আনসারটা আবার ওইদিকে চলে যাবে। সোজা কথা, এখানে সোরা সিফিলিস কম্বিনেশন আছে, অত ডিফারেন্সিয়েট মূল ব্লিস্টার্স অন দ্য গাম। ঠিক আছে, ওটাও তাই, সোরার মধ্যে চলে যাবে। দ্য মাউথ ইজ অলওয়েজ স্লাইমি, চকচক করে। স্লাইমি মানে ওটা চটচটে ভাব, একটা চটচটে একটা ভাব। চটচটে ভাব। আচ্ছা। মাচ মিউকাস ফ্রম ইন দ্য মাউথ অ্যান্ড থ্রোট, মানে প্রচুর পরিমাণে মিউকাস থাকে সে গলাতে এবং মুখের মধ্যে। এইগুলো খুব একটা গুরুত্বপূর্ণ সিমটম নয় এগুলো। আচ্ছা, পরে চলে যাচ্ছি। টেস্ট ইজ বিটার অ্যান্ড টাং ইজ হেভিলি কোটেড এ ডার্টি গ্রিনিশ ব্রাউন। টেস্টটা, হ্যাঁ, স্বাদটা তেতো হয় এবং টাংটা জিহ্বার উপর গ্রিনিশ ব্রাউন কোটেড একটা আস্তরণ থাকে, সবুজাভ ব্রাউন। এই সবুজ রংটা কিন্তু সাইকোসিসকে ইন্ডিকেট করে, কিন্তু সবুজ রংটা, হ্যাঁ, সাইকোসিসকে ইন্ডিকেট করে। আর এই যে টেস্ট বিটার যে বলছে, টেস্ট, যে কোনো পারভার্টেড টেস্ট, এটা কিন্তু মায়াজমের জন্যই হয়। মায়াজমের এই জন্য এই সিমটম গুলোকে কিন্তু খুব গুরুত্ব দিতে হবে। টেস্টের যে ইয়েগুলো হয়, টেস্টের যে মানে ভ্যারিয়েশন গুলো আসে, বিভিন্ন রকম টেস্ট আমরা পেতে থাকি, এই টেস্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম। চুপ করে এখানে দিয়েছে বলে ওটা ই হবে। যদি টেস্টটা আমার এরকম লাগে, তেতো লাগে, কি কারো টেস্টটা হয়তো মেটালিক লাগছে, কি কারো টেস্টটা হচ্ছে সাওয়ার লাগছে, কি কারো টেস্টটা হচ্ছে কি বলবো, পচা স্বাদ লাগে অনেকের। অনেক ধরনের টেস্ট হতে পারে। এই টেস্টটা কারো নোনতা লাগছে, নোনতা টেস্ট লাগছে, নোনতা টেস্ট লাগছে, কারো সুইট মিষ্টি টেস্ট লাগছে। আমার এক পেশেন্ট মনে পড়ে, সে নাকের পোটা খেয়ে নিত, সে হচ্ছে হাইকোর্টের নাম করা ব্যারিস্টার, সে নাকের পোটা লুকিয়ে খেয়ে নিত। আমরা এটা কি করেছেন, আপনি কি করেন কি? ডাক্তারবাবু, আমার নাকের পোটাটা খুব মিষ্টি। সে বলছে মিষ্টি, এই যে তাহলে নাকের পোটা মিষ্টি, সুইটিশ, এবং তার সঙ্গে কি হলো, ওই দিতে সে ওই খেয়ে নিল, ওটা হয়ে গেল ডাটি, হয়ে গেল নোংরা হয়ে গেল। তাহলে এই যে তার শরীর স্টেটটা যেটা, এরকম পেশেন্ট আমি লাইফে পেয়েছি। তো তার ফলে ব্যাপার হচ্ছে, এই যে টেস্ট গুলো, যেমন এগুলো আমি নাকের পোঁটা দিয়ে শুধু বলছি তাই না, মানে এমনিও যদি টেস্টের যদি ভ্যারিয়েশন থাকে, সেই টেস্টের ইয়েটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কিন্তু কমন ওই জিভের সিমটম, লোকাল পার্টের সিমটম নয়, কিন্তু এটা কিন্তু ফিজিক্যাল জেনারেলের মধ্যে পড়ে যাবে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এটা। এই কিন্তু এই টেস্ট গুলো কোন মায়াজামের মধ্যে আসবে একটু ক্লিয়ার করলে ভালো হয় না? টেস্টগুলো হচ্ছে ব্যাপারটা মূল, এখানে টেস্টগুলো মূলত আমার যেটা ধারণা, যেটা এই টেস্টগুলো মূলত হচ্ছে শরীরের নেচারে যে পারভার্সন গুলো হচ্ছে আবার ওটা নর্মাল হয়ে যাচ্ছে। এটা অন্য কিছু আমি ভাবছি না। এই সোরার, যেহেতু এই জায়গাটা আমার নিজে একটু কনফিউজড আছি, সেই জন্য এই জায়গাটাকে আমি হাইলাইট করতে চাইছিলাম না। তা এটা আমার ধারণা যে এটা শরীরের নেচার, কারণ পরবর্তীকালে ওটা এই যে শরীর সোরার যে পরিবর্তনশীলতা, এই ধরনের টেস্টগুলো তো আসার কথা নয়। হুম পারভার্টেড টেস্ট আর কি। হ্যাঁ, পারভার্টেড টেস্ট যেটা হচ্ছে এটা শরীরের নেচার বলেই মনে করছি। তা স্বপন আছে কি? স্বপন এই জায়গাটা একটু স্বপনের পড়াশোনাটা ভালো আছে, স্বপন যদি কিছু বলে। স্বপন এই জায়গাটা তুমি কিছু বলতে পারবে? এই জায়গাটা আমারও কিন্তু একটু কনফিউশন আছে। স্বপন স্যার, স্বপন গুরু আসলে স্যার। যেহেতু টেস্টটা হচ্ছে টোটাল সেন্সেশনে, তো হ্যাঁ, সেইটা যে এই সেন্সেশন পারভার্সন হচ্ছে। সে হ্যাঁ, বিটার টেস্ট মানে বিটার কিছু তার মুখে নেই, কিন্তু টেস্টটা বিটার। তার মানে এখানে ফাংশন একটা ডেভিয়েশন হয়েছে এবং পুরো সেন্সেশন লেভেলে আছে, সেই জন্য এটা শরীর বলে আমার মনে হয়। আর কারোর আমি কিছু মত থাকে? ধন্যবাদ। এক্সাক্ট তুমি যে কথাটা বললে না, এক্স্যাক্টলি আমি সেই কারণেই সোরা কথাটা বলছি। এই পারভার্সন যেটা হচ্ছে আর কি, এই যে টেস্টের পারভার্সন, যেটা ওই একই কারণে আমি সোরা বলেছি। এটা তো একটু ভিন্ন মতো পোষণ করছি আমি, হ্যাঁ, করতে কিন্তু পারিস। এই জীবের টেস্ট, যেখানে মেটালিক টেস্টটা হচ্ছে সিপিলিটিক। আবার হ্যাঁ, দেখা যায় যে জীবের একটা, যখন হ্যাঁ, আমাদের বিলিয়াস কন্ডিশন, যেখানে লিভার অ্যাফেক্টেড হয়, সেখানে কিন্তু একটা বিটার টেস্ট তার সেন্সেশনে আসতে পারে। কাজে এটা সেন্সেশনে এসেছে, তার কারণটা হচ্ছে ওই জায়গায় যদি রুট কজ যায়, ওটা তো কারণ দেখবো, মোডাস অপারেন্ডিটা তো আমাদের ভাবতে হবে। হ্যাঁ, অবশ্যই তাহলে আমরা, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যদি সেইটা খুঁজে পাই, তাহলে সেখানে কিন্তু আমরা সেই হিসেবে ঠিক করব। এইবার যেখানেতে শুধুমাত্র সেন্সেশন, কিন্তু আমাদের কোনো প্যাথোলজির কিছু হয়নি, আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, তখন কিন্তু এটাকে আমরা শরিক স্টেট বলে মনে করতে পারি। কিন্তু যেখানে আমি কোনো পাচ্ছি যে কোনো একটা গন্ডগোল হয়েছে, তাহলে আমরা তো বুঝতেই পারছি যে এর কারণ, রুট কারণ হচ্ছে ওইটা। সেই হিসেবে আমরা তখন এটাকে ঠিক করব যে এটা কোন মায়াজমের মধ্যে যাবে। এটা কোনো ফিক্স নয়, এটা সেন্সেশন হোয়াই, এই সেন্সেশনটা। হ্যাঁ, তোর এবারে কথাটা ঠিক আছে। প্যাথোলজি যদি কোনো কিছু না পাই, সেই ক্ষেত্রে যদি এটা আসে, তখন সেটা সেই সেন্সেশন হিসেবে আমরা শরীরকে কনসিডার করতে পারি। এবং শরীরের যে চেঞ্জ, এখন দেখা গেল যে লোকটা খায়নি, উপোস করে আছে, তাহলে উপোস করে আসার জন্য তার এটা আসবে, তেতো ভাবটা, পিত্ত পড়ে গেলে যেটা হয়। আবার আমরা দেখি সাওয়ার টেস্ট, যে যার রক্তে অ্যাসিডের নেচারটা বেশি রয়েছে, সে তো সে সাওয়ার টেস্টই পাবে। তাহলে এইভাবে তো আমাদের জিনিসটাকে কনসিডার করতে হবে। আমরা যদি কোনো কিছু না পাই, সেই ক্ষেত্রে স্বপন যেটা বললো এটা হতে পারে। হ্যালো, তাহলে গিরিধর স্যার, করোনা আপনি আনমিউট করুন। গিরিধর স্যার, আপনি মিউট করুন প্লিজ। আপনারটা খোলা আছে। হ্যালো, আচ্ছা। হ্যালো পার্থদা। হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো, শুনুন। ব্যাপারটা হলো, তুমি যেগুলো বলেছো একদম যথার্থ কথা। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, কোনো একটা সিমটমকে ধরেই শুধু মায়াজমের বিচার করতে যাওয়া অনেক সময় ভুল হবে। টোটালিটি অফ, তুমি যে বললে লিভারের প্রবলেম থেকে বিটার, হ্যাঁ, তখন কিন্তু আমরা শুধু টেস্টে সীমাবদ্ধ থাকি, টোটাল পেশেন্টটাকে অ্যাজ এ হোল দেখলাম। অ্যাজ এ হোল দেখে যে কোনো সিমটমের মূল্যায়ন করা উচিত। পার্টিকুলার একটা সিমটম ধরে মূল্যায়ন করাটা সবসময় ঠিক নয়। আবার যে এক্সপেক্টোরেশন, যেটা কফে বিশ্রী গন্ধ বা বিশ্রী স্বাদ বা মিষ্টি স্বাদ, এগুলো কিন্তু টিউবারকুলার ডায়াথেসিসে পাওয়া যায়। সার টেস্ট, সুইট টেস্ট, বিটার টেস্ট, এগুলো কিন্তু শরীর কনস্টিটিউশনে পাওয়া যায়। মেটালিক স্টেট তুমি তো বলেই দিয়েছো, এটা একদম যথার্থই বলেছো। ওটা সুতরাং সিভিলিটি, মেটালিকটা সিভিলিটি। সিপিলিটি, মেটালিক টেস্ট সিপিলিটি, অথবা টিউবারকুলার ডায়াথেসিসেও পাওয়া যায়, এটাও বলা আছে এতে, মানে অ্যালেনে। মানে সেখানে
সোরোসিবিলিটি কন্ডিশন আছে তাই পাওয়া যাচ্ছে, এইরকম একটা শেডিং আছে। সুতরাং শুধু এক সিমটমকে ধরে পুরো মায়াজমের বিচার করতে যাওয়াটা ঠিক হবে না, কারণ আমরা যখন পেশেন্টের ওষুধ দেব তখন তার অ্যাজ এ হোল দেখবো, দেখে তবে অ্যান্টিমায়াজমেটিক প্রেসক্রিপশন করবো। সেই শোনা গেল না, কিছুই শোনা গেল না। একজন বললে বাদ বাকিগুলো কিন্তু মিউট করে রাখলে শোনা যাবে, একজন যখন বলবে বাকিটা মূল্যায়ন করতে মিউট করে রাখবেন। হ্যাঁ, হ্যালো, স্বপনের কথা কিছু বুঝতে পারলাম না, শুনতে পেলাম না। হ্যাঁ একদম শোনা যাচ্ছে না। আমার নেটের একটু অন্যরা কি একই কথাই বলছে, শুনতে পাচ্ছে না? না, শুনতে হ্যাঁ, পাইনি। একদম শুনতে পাইনি। আরেকবার বলছি তাহলে সংক্ষেপে। কথাটা হলো যে কোনো একটা সিমটমকে ধরে পুরো মায়াজমের মূল্যায়ন করাটা আমাদের কিছুটা ভুল পথে চালিত করতে পারে। আমরা যখন দেখছি এখানে বিটার টেস্ট, সুইট টেস্ট, সাওয়ার টেস্ট সবই আছে শরীকে, আবার যেখানে সুইট টেস্ট অফ এক্সপেক্টোরেশন সেটা আবার টিউবারকুলার ডায়াথিসিসে আছে, মেটালিক টেস্ট সেটা হচ্ছে সিপিলিটিক ডায়াথিসিস দিয়ে সিপিলিটিক মায়াজমের জন্য আছে। তাহলে শুধু একেবারে একটা টেস্ট নিয়ে পুরো বিচার করতে যাওয়াটা সবসময় ঠিক হবে না, এইটুকু আমি বলতে যাচ্ছি। যেমন করে লুজনেস অফ যে গাম যেটা নিয়ে এতক্ষণ হলো, এটা তো সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে সাইকোটিক কনস্টিটিউশন। তো সেখানে বহু সিমটম আছে, একাধিক মায়াজম সেটা তৈরি করতে পারে। তাহলে আমার টোটালিটি করে তো মূল্যায়ন করতে হবে, শুধু একটা সিমটম ধরে মূল্যায়ন করতে যাওয়া অনেক সময় ভুল হতে পারে। না, হ্যালো, বোঝা গেছে? আমি মনে করছি না, আমি ইন্ডিভিজুয়াল সিমটম গুলোকে আমি চেনবার চেষ্টা করছি, যেটা কার আন্ডারে পড়তে পারে। টোটালিটি ঠিক আছে, দিয়ে করবো কি করে, সেটা তো করা। আবারও একটা কথা জানো তো, এই যে একটা কমপ্লিট সিমটমস বলতে কি বুঝি, তখন কিন্তু আমাদের ওই সেন্সেশন, লোকেশন, মডালিটিজ, কনকমিটেন্ট এইগুলোকে ধরে সেক্ষেত্রেও একটা টোটালিটি হতে পারে। কিন্তু শুধুমাত্র একটা সেন্সেশন এইটার উপরে তো আসবে না। এই স্বপন যেটা বলেছে যথার্থ, কিন্তু একটা সিমটমসই যদি কমপ্লিট সিমটমস হয়, যেটা কিন্তু এই ক্যারেক্টার গুলোকে সে কমপ্লিট করবে, যেমন সেন্সেশনটা তার কেমন, লোকেশনটা কোথায়, তারপরে তার মডালিটিসটা কিভাবে হচ্ছে, এবং তার সাথে অন্যান্য যে সিমটমস যেটা কনকমিটেন্ট সিমটমস, এইটা যদি আমরা সব পেয়ে যাই, এর সাথে যদি যোগ করে দেওয়া যায় কজেশন, তাহলে পারে তখন একটা কমপ্লিট সিমটমস হয়, এবং সেটা ধরেও আমাদের একটা গাইড করে। আর আমরা যখন গ্রান্ড টোটালিটি করব তখন তো আমাদের কাছে সবটাই ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ। সেটা তো হবেই, সেটা তো হবেই। হ্যাঁ স্যার, হুম, ওইখানে আচ্ছা। স্যার কোশ্চেনটা পরে আলোচনা করব না, বা পরে পরে মানিকলাল স্যার? আচ্ছা, এটা তো আমরা একটা গন্ডগোলের জায়গাটাকে আমরা ঠিক করার চেষ্টা করছি আমরা সবাই মিলে। একটা সুন্দর আলোচনা হলো, বিভিন্ন রকম ভাবনা চিন্তা হলো, এটা খুব জরুরি দরকার। আচ্ছা, এরপরে আর আচ্ছা, কিছু আছে? যদি টেস্টলেস হয়, যেটা আমরা করোনার মধ্যে পেয়েছিলাম, যে কোনো টেস্টই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিরকম মাইজম হতে পারে? শরীর 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 টেস্টলেস, সেটা আবার ডিস্ট্রাকশন যদি হয়, তাহলে আবার হ্যাঁ, ও হ্যাঁ, বাবা, গন্ডগোল হয়ে গন্ডগোল ওইভাবে নয়। যেটা স্বপন বলেছে খুব কারেক্ট কথা, আমাদের একটা সিমটমস ধরে এইটা করতে গেলে আমরা মিসগাইডেড হয়ে যেতে পারি। একদম শ্রেষ্ঠ কথা, দুর্দান্ত কথা। স্যার তাহলে পরেরটা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে প্রশ্নটা আসলো, এই করোনার ক্যারেক্টারটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেখানে কিন্তু ডিস্ট্রাকশনের কথাটাই সব থেকে বেশি আছে। হ্যাঁ হ্যাঁ মানে এত তাড়াতাড়ি ওই জন্য ডেথটাও চলে আসে, তাকে টোটালি একটা কিন্তু ক্যারেক্টারটাই বেশি থাকে। তাহলে সেই ক্ষেত্রে যে করোনার জন্য এই জায়গাটা স্যার আপনি আনমিউট করুন, মিউট করুন একটু, স্যার পার্থপ্রদীপ স্যারের কথা শুনে আপনারটা শুনছি।
না না, আমি আমি তো বললাম, আমি আমি এইবার মিউট করে দিচ্ছি। আমি তো বললাম, আমার কথাটা শোনা গেছে তো? হ্যাঁ স্যার, শোনা গেছে। ঠিক আছে, এবার হ্যাঁ, বলছি। রিপন স্যার কিছু বলছিলেন। যে স্যার ধন্যবাদ স্যার। বিষয়টা হচ্ছে যে আমি স্যার রমনলাল পাটিল নামে একজন আছে, সে মায়াজমিতিক একটা বই তৈরি করেছেন, আর সুব্রত ব্যানার্জি, এরা দুজনেই স্যার এই সিফিলিটিক বলছে, মেটালিক টেস্ট স্যার। এখন কি কজেশনের উপর ভিত্তি করে বলছে সেটা বলতে পারবো না, কিন্তু তার ইন্ডিকেশন এই দিকে দিচ্ছে। কপারি বা এই মেটালিক এই দুটোকেই সে সিফিলিটিক। হ্যাঁ, ওটা আসল ব্যাপার হচ্ছে যে মেটালের সঙ্গে মেটালের যে মেটাবলিজম, যেটা আর কি মেটালের যে সল্ট গুলো, সেইগুলোর যে মেটাবলিজম তার সঙ্গে সিফিলিসে জড়িত আর কি। হ্যাঁ, ওই জন্যই ওটা সিফিলিটিক ধরা হয়। কিন্তু কথা হচ্ছে যে এখানে স্বপন যে কথাগুলো বলেছে, স্বপনের যে কথাগুলো, ওগুলো ফেলে দেওয়া যাচ্ছে না। যে স্যার সেন্সেশন এটা কি স্যার ওই যে মানে মেটালিক টেস্ট, একটা হিউম্যান বডিতে মেটালিক টেস্ট হয় যেই সকল প্যাথোলজিক্যাল ডিস্ট্রাকশনের কারণে, ওই সব চিন্তা ভাবনা করেই কি স্যার এটা তুলে আনলেন কিনা সেটাই স্যার জানতে চাচ্ছিলাম। সেটা যে চ্যানেলের বই, সেটা আমার পাইনি। ব্যাখ্যা তো সবসময় পাওয়া যায় না। যেই ব্যাখ্যা চ্যালেঞ্জ, হ্যালো, যেই চ্যালেঞ্জ যেটা বলেছে, অল মেটালিক টেস্টেস মেক্স আস থিঙ্ক অফ সিপিলিস অর দ্যাট দ্য টিউবারকুলার এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য অর্গানিজম। মানে এটা সিপিলিটিক হতে পারে, টিউবারকুলার হতে পারে। তা টিউবারকুলার মানে এখানে ষোলো সিপিলিস কম্বিনেশনের কথা বলা হচ্ছে, ধরে নেওয়া যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সোলাসিপিস কমিশন। তবে আমাদের স্যার কিন্তু আমাদের তপন স্যার কিন্তু বারবার বলেছেন যে ওটা টিউবারকুলার না ধরে তুই ওটা সিপিলিটিক ধরবি, কারণ ওখানে হচ্ছে অ্যাক্টিভ স্টেজটা আছে সোরার। এই কথাটা কিন্তু আমাকে একদিন বলেছিলেন আমাকে। সেই জন্য কথাটা আমি কিন্তু ওটা টিউবারকুলার, তো বুঝতে পারছো আমরা বড়জোর ডায়াথেসিস পর্যন্ত কথাটাকে উচ্চারণ করি, মায়াজম তো উচ্চারণ করিও না, তোমরা ভালো করেই জানো, তুমিও জানো, আমরা জানো, সবাই কেউ করি না। বলে এই যে মায়ের যাবে কোন দুঃখে, আর সেটাও আমি বলিনি। না, তুমি টিউবারকুলার কথা অনেকে করে, বলেছি। করি না কেউ, আমরা কেউ করি কি? আমরা তো করি না। আমি বলছি যে এই জায়গাটা কিন্তু ওই সোরা সিপিলিসের আন্ডারেই পড়ে যাচ্ছে, মেটালিক গ্রুপটাই সিপিলিসের আন্ডারে পড়ে যাচ্ছে। এবং এটা পেশেন্ট বলে না তা না, সব সময় বুঝতে পারি না আমরা। হ্যাঁ, বুঝতে পারি না অনেক সময় এটা চালাতে। ঠিক আছে, তাহলে এইটুকু আজকে হলো। তাই এখানে কি ওই ওই প্যারাগ্রাফ কি শেষ হয়ে গেছে? না স্যার, হ্যাঁ, প্যারাটা শেষ করে দিই, আর এক লাইন আছে, আর 2 লাইন। আচ্ছা, ব্লিস্টার অন দ্য টাং অ্যান্ড রুপ অফ দ্য মাউথ। ওই ফোস্কার মতন কিছু পড়ে জীবিত, আর মুখের তালুতে রূপ, টাকরায় যেটা। বার্নিং ইন দ্য রুপ অফ দ্য মাউথ ডিউরিং মেন্সেস। এইটাই ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট চিন্তা হবে যেহেতু মেন্সের সঙ্গে রিলেটেড। হ্যাঁ স্যার। হ্যাঁ, নামনেস ইন দ্য মাউথ, স্যালাইভেশন, কিছু এগুলো কোনো গুরুত্ব, আর লালাক্ষরণ আছে, এগুলো দিয়ে কোনো কাজে লাগবে না। এগুলো এলিমিনেশন, এটা ওষুধ নির্বাচনের সহায়তা করে না। তবে স্যার ওই বার্নিংটা, ওইটা যখন মেন্সের টাইমে বার্নিং আছে, ওইটা জায়গাটা একটু যদি বলেন। এটা গুরুত্বপূর্ণ, কারণ মেন্সের সঙ্গে মডালিটিস তো, মেন্স তো এখানে মডালিটিস তো, মেন্স এখানে মডালিটিস করা যায়। মেন্স তো ইটসেলফ হচ্ছে তোমার ফিজিক্যাল জেনারেল, নিজে নিজে ফিজিক্যাল। ফলে এইখানে মেন্সেস রিলেটেড সিমটম, যে কোনো সিমটমই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওকে বাদ দেওয়া যাবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেন্সের সঙ্গে রিলেটেড যেগুলো। আচ্ছা, এখানে প্যারা শেষ হলো আমাদের, আজকে এতটুকুই থাক। আজকে এইটুকুই থাক। এবার প্রশ্নোত্তর পর্ব যদি কি করে, এখানে তো অনেক স্যার উপস্থিত আছেন, মানে এটা খুব টাফেস্ট জায়গা, আজকে একটা খুব কঠিন জায়গা আমরা পেরিয়ে আসলাম, একটা আলোচনা হলো। এখানে মেসেজ বক্সে কোশ্চেনটা আছে মানিকলাল স্যারের। হ্যাঁ, ওটা তো উত্তর দেওয়া হয়ে গেছে তো, তো মেটালিক তো, ওটা তো স্বপন উত্তর দিয়ে দিল তো। না স্যার, আরেকটা দিয়েছে, ওই এখানে বিটার টেস্টের পরেই লিখেছেন থিকলি কোটেড ডার্টি গ্রিনিশ টাং, পাশাপাশি দুটি কন্ডিশন কি ইঙ্গিত করছে? মনে হয় সিপিলিটি হতে পারে,
গলস্টোন ও বিষয়ে থাকতে পারে নেট্রাম মিউরের? ন্যাট্রাম মিউন না ন্যাট্রাম সালফ। হ্যাঁ। এখন ব্যাপার হচ্ছে যে এই ডার্টি গ্রিন, এই যে ইয়েগুলো যেগুলো হয়, এই যে কোটিং গুলো দাঁতে হয়, সবসময় তো ওটা থেকে আমরা ডিজিজকে ধরতে পারি না। তো গ্রিনিশটা যেটা থাকে ওটা গ্রিনিশ ব্রাউন, যেটা গ্রিনিশ কথাটা কিন্তু অলওয়েজ কিন্তু সাইকোটিক এর নেচার। কিন্তু ডার্টিটা শরিক স্টেট বলে এটা ধরতে হবে, কারণ ডার্টির সঙ্গে তো শরিকের একটা সম্পর্ক আছে। কিন্তু এইভাবে এই জায়গাগুলোকে ওই রকম একদম মানে বেশি ভাগাভাগি করলে আবার মুশকিল হয়ে যাবে, কিন্তু তখন দেখা যাবে কারো আর ব্যাপারটা কিরকম, মানে ধরো ওই একটা সন্দেশ, তো একটা সন্দেশ যখন দুজন হচ্ছে, দুজন খাচ্ছে, তখন কিছুটা মুখে পড়লো, চারজন হলো তখনও মুখে পড়লো। এবার যদি 20 জন হয়ে যায়, দেখা যাবে ওই চিমটি কেটে আর মুখ পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ চিমটি থেকে আর জিভে পর্যন্ত পৌঁছাতে পারছে না, এত ছোট হয়ে গেছে। সেই জন্য আমাদের কিন্তু এই সিমটম গুলো কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের অত মানে ভাঙাভাঙিটা না করাই ভালো। যেগুলো মূলত দরকার সিমটম, সেই জায়গাগুলো আমি একটু ভাঙার চেষ্টা করেছি, এবং এইটা ওইভাবে ভাঙতে গেলে কিন্তু সিমটমটাই পুরো নষ্ট হয়ে যাবে। ফলে ওইরকম একটা একটা পয়েন্ট পয়েন্ট সবসময় যে ভাঙতে হবে এমন নয়, এটা বুঝে বুঝে করতে হবে আমাদের। আচ্ছা, কারো যদি কিছু কোশ্চেন থাকে করতে পারেন আপনারা। আর আমাদের আজকের বিষয় নিয়ে অনেক স্যারেরা উপস্থিত আছেন। হ্যালো, হ্যাঁ স্যার, গোকুল বর্মন স্যার বলুন। আমি বলছিলাম যে ডক্টর স্বপন বুড়ে সাহেব যে বলেছেন ঠিকই বলেছেন। আমরা যদি প্রত্যেকটা সিমটম ধরে তার মায়াজম খুঁজতে যাই, তাহলে আমাদের এই মানে কমপ্লিকেশনটা বেড়ে যাবে। প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল জিনিসটা উম, কেমন যেন হয়ে যাচ্ছে মনে হয়। কারণ দেখতে পাচ্ছি ইদানিং এই নেটেই দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দিচ্ছেন, কোনো একটা লক্ষণ নিচ্ছেন, তার মায়াজম কি হবে, অমুক মায়াজম, তারপর আবার আর একটা লক্ষণ, আর এই এ তো এই মায়াজম না। তো এইভাবে যে দেখছি যে প্রতিটি লক্ষণকেই সিম মানে মায়াজমেটিক অ্যাঙ্গেল থেকে, ব্যাকগ্রাউন্ড থেকে দেখা, তা প্র্যাকটিক্যাল লাইফে রোগী দেখার সময় কতটা বাস্তব, এটাই আমার কাছে কেমন যেন লাগছে। হ্যালো, হ্যাঁ স্যার। ডক্টর অমরনাথ স্যার কিছু বলেন। অমরনাথ স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে মূলত স্টাডি, মানে স্টাডি অফ মেটেরিয়ামেটিকা। তো এখানে সিমটমটা যেমন ভাবছি, আর মায়াজমটা হচ্ছে আমাদের অত্যন্ত কঠিন জিনিস। তো মায়াজম এখনো স্টার্ট করিনি, আমি তো জে এন কাঞ্জিলালের বই থেকে পড়াবো ভবিষ্যতে, ঠিক করে রেখেছি। আর আমরা চেষ্টা করছি যে মায়াজমের যে প্রাথমিক কনসেপ্ট গুলো, কিভাবে আমরা মায়াজম গুলোকে ধরবো, কোনটা কি মায়াজম হতে পারে, এই আলোচনাগুলো করতে চাইছি। পাশাপাশি কিন্তু এই যে আমরা যেমন সিকনেস পড়ছি, এর আগে আমরা কেস রেকর্ডিং নিয়ে আলোচনা করেছি, কেস টেকিং নিয়ে আলোচনা করেছি। আমরা কিন্তু কখনোই একটা ওই সিমটমকে অ্যানালাইসিস করে, মায়াজম অ্যানালাইসিস করে দিয়ে ওইখান থেকে প্রেসক্রিপশন করে দেবো, এরকম কথাটা কিন্তু আমি কখনোই কোনোদিন বলিনি। এটা বলা সম্ভব নয়, বলা উচিতও নয়। এখন স্বপন যেটা ইয়ে করেছে, ওটা স্বপন যেটা বলতে চাইছে, স্বপনের বক্তব্যটা ওটা সতর্কতা। কারণ স্বপন ওই সতর্কতার কথাটা যেটা বলেছে, সতর্কতাটা আমি জানি। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা যদি এইভাবে যদি মায়াজম গুলোকে অনুশীলন যদি করি, এই অনুশীলন করতে করতে আমরা কি করতে পারবো, যে একটা ইমেজটা আমরা কিন্তু আলটিমেটলি পেতে শুরু করব। এবং তার সঙ্গে তো আমাদের অর্গানের নলেজটা তো লাগবে। আমরা শুধুমাত্র ওইটুকু সিমটম দেখে আমরা ওষুধ দিয়ে দেবো, এমন তো মানসিকতা আমাদের নেই, কারোই নেই আমাদের। তার ফলে সেইটা আমরা যদি করতে শুরু করি, তাহলে বুঝতে পারবো যে এটা এই মায়াজমের আন্ডারে আসছে, ওটা ওই মায়াজমের আন্ডারে। যেমন ধরুন দেখা গেল যে একটা পেশেন্ট, ধরুন দেখা গেল তার ইয়ে হচ্ছে, টাঙে আলসার হচ্ছে, ধরুন টাঙে আলসার হচ্ছে। এবার তার রেকর্ডিং করতে গিয়ে আমি কি পেলাম, হয়তো তাকে পেলাম যে সে হচ্ছে অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি, তার একটা স্বভাব আছে। এটা যখন পেলাম, এইটা এটা যখন আমি পেয়ে গেলাম যখন, তখন কিন্তু আমি সেন্টার টু এই যে এই সিম্পল একটা আলসার, সিম্পল আলসারটা তো তার কোনো মডিফিকেশন নেই। মডিফিকেশন না থাকা সত্ত্বেও এই যে মডিফিকেশনটা নাই বটে, সেই জন্য সেটাকে আমি পিকুলো হিসেবে ধরছি না। কিন্তু যদি আমি দেখি যে একটা পেশেন্ট হচ্ছে ভীষণ নিষ্ঠুর প্রকৃতির, সেটা আমি তো মেন্টাল ইয়ে থেকে সিমটমটা বার করতে হলো, হোয়ার এস আলসারেশন টাইপের তার কিছু আছে, বা মুখে বলে না, যে কোনো জায়গায় থাকে।
তখন আমরা কি করতে পারছি, ওই যে সেন্টার থেকে এই যে আলসারেশনটা, এই দুটোকে কিন্তু ইয়ে করে সেন্টার টু পেরিফেরি আমরা ভাবতে পারছি, যদিও এটা একটা সিমটম কেন্দ্রিক ভাবছি আমরা, হলেও আমরা একটা যোগসূত্র খুঁজে পাচ্ছি। কিন্তু এই যোগসূত্রটাকে কিন্তু ফেলে দেওয়ার বিষয় না, গ্রান্ড টোটালি করতে গেলে আরো কতগুলো এরকম যোগসূত্র আমরা নিয়ে তবে আমরা ফাইনাল মেডিসিনে আসবো। তার ফলে এই যে যেটা পাচ্ছি, ফলে এই যে আলসার যেমন কমন ওটাকে আমরা বাদ দেবো, ওর মডারেটস পেলাম না বা কিছু পেলাম না, বাদ দেবো, এটা যেমন সত্যি কথা। আবার যখন এরকম দেখতে পাবো তখন তো আমরা ওটাকে ধরবো, তখন তো আমাদের ওটা সুবিধা হবে ধরতে। গ্রান্ড টোটালি করতে গিয়ে আমাদের ওটা একটা ভালো ইন্ডিকেশন দেবে। ফলে ধরা বাঁধা তো ছক কিছু নেই, এটাকে ধরবো কি ধরবো না, এই ধরার লজিকটাকে তৈরি করাটাই আমার মূল উদ্দেশ্য, এখানে আলোচনা করার উদ্দেশ্য একটাই। যেমন লজিক্যাল যদি বেসটা যদি আমার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কখন আমরা পার্টিকুলার থেকে একদম প্রেসক্রিপশন করব, কখন করব না, কখন পার্টিকুলারটাকে ছেড়ে দেবো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এগুলো ডিসিশন গুলো নিতে পারবো। সেইটা করার জন্য এরকম মানে আমরা অ্যানালিটিক্যাল স্টাডিটা করতে চাইছি। এবার এবার তো বই তো পরে পড়তেই হবে, যারা সবাই এখানে উপস্থিত সবাই বই পড়বেন, সেটা নিয়ে তো আমার কোনো সন্দেহ নেই। মানে অ্যানালিটিক্যাল স্টাডি করার পেছনে ওইটাই কারণ, শুধু মায়াজমটাকে ফাইন্ড আউট করে এটা আমার উদ্দেশ্য না। এর আগেও তো আমি ওই সিকলি এক্সপ্রেশন নিয়ে অনেক কথা বললাম, সিক এক্সপ্রেশনটি, সেখানে মায়াজমকে আমি ইয়ে করে তো কথাটা বলিনি। সেখানেও আমি ওই ফলো আপের ক্ষেত্রে কিভাবে পেশেন্টের ক্ষেত্রে এটা কিভাবে কাজে লাগাবো সেগুলো সব বলেছি, সেটাও তো বলেছি আমি। তার ফলে ব্যাপারটা হচ্ছে যে এখানে এই অ্যানালিটিক্যাল জায়গাটাকে আমরা একটু ধরার চেষ্টা করছি। কেন্ট যেভাবে বলেছেন, কেন্টের ইয়েগুলোকে বোঝার চেষ্টা করছি যে তার বক্তব্যটাকে আমরা কতটা বুঝতে পারি বা কতটা অনুভব করতে পারি, সেই জায়গাটা চেষ্টা করছি। শুধুমাত্র এই মায়াজমকে ইন্ডিকেট করে মায়াজমকে, সেটা আমার উদ্দেশ্য না। আশা করি আমার বক্তব্য আমি বোঝাতে পেরেছি। হ্যাঁ স্যার, আমরা ভালো বুঝতেও পারছি এতে মায়াজমটা ঠিকই আছে। আরেকটা ব্যাপার কি হয়েছে এখন, যে দেখা যাচ্ছে যে ওষুধ মানে বেপরোয়া ব্যবহার করার জন্য, সেটা হচ্ছে প্রোটিন হাইপোটেন্সি এবং রিপিটেশন। তার ফলে কি হচ্ছে, প্রায় প্রত্যেক ক্ষেত্রে একটা, আমরা একদিন ভাবতাম যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের জন্য যে আয়ারটোজেনিক ডিজিজ, যেটা জেন কাঞ্জিলাল বলেছেন, সেটা যেমন মারাত্মক, সেটা যেমন আমরা ডিল করতে পারি না, মানে অনেক কমপ্লিকেশন আসে, ডিফিকাল্ট হয়ে যায়। হোমিওপ্যাথিক মেডিসিন, পোটেন্টাইজ ড্রাগ এরকম র্যান্ডম ইউজ করার জন্য প্রত্যেকটা পেশেন্টের মধ্যে একটা বাইপোলারিটি সৃষ্টি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। জাকির এই হোসেন জন্য স্যার আপনার, ঠিক আছে কন্টিনিউ করুন স্যার। হ্যালো, হ্যাঁ স্যার কন্টিনিউ করুন, ওই একজন জাকির হোসেন স্যার আনমিউট করেছিলেন তো আওয়াজটা পাচ্ছিলাম না ঠিকঠাক। প্রায় প্রত্যেকটা পেশেন্টের মধ্যে যেগুলো ক্রনিসিটি আসছে, তার মধ্যে একটা বাইপোলারিটি সৃষ্টি হচ্ছে। এটা মনে হচ্ছে যে আয়ারটোজেনিক ডিজিজের থেকেও বেশি কম, মানে সাংঘাতিক মনে হয় আমার। অনুদ বাবু, হ্যাঁ অমরনাথ স্যার। হাইড্রোজেন বলতে আমরা যেটা ধরি সাধারণত ওই অ্যালোপ্যাথি মেডিসিনকে একটু ধরি, কিন্তু হোমিওপ্যাথিক মিসইউজ যদি হয় সেক্ষেত্রেও তো তার আয়ারটোজেনিক ডিজিজ তৈরি হবে না, আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হবে না, তা তো নয়। এবং সেটা হচ্ছে তো আজকে আপনি দেখুন না, অনেক নাম করা ডাক্তারই আপনি দেখবেন সামনে হচ্ছে একটা পটেসি দিচ্ছে, পেছনে দেখা যাচ্ছে যে ক্যালিফস দিয়ে দিচ্ছে, পেছনে হয়তো দেখা যাচ্ছে দিয়ে দিচ্ছে। কেঁপে দিচ্ছে। যাক নাম বলবেন না। তা এদের যদি এখন আমি বলি কোয়ালিফাইড কোয়াক, তাহলে তো মানে আমাকে ধরে মারতে আসবে। কিন্তু এদের যা ডিগ্রি আছে তার, আমার তো একটা শুধু ডিপ্লোমা হোল্ডার। হ্যাঁ, ফলে আমি তো ডিপ্লোমা হোল্ডার, আমার তো বেশি আমার তো লেজ বড় নয়, ছোট লেজ। এখন স্যার কি বলবো স্যার, অনেক মায়াজম নিয়ে বই লিখেছেন, নাম করা বই, তার বই বিক্রি হচ্ছে। তিনি পেকটেন বলে একটা ওষুধ, এপিগ্যাস্ট্রিক পেন কমানোর জন্য পেকটেন বলে একটা পেটেন্ট ওষুধ তিনি ব্যবহার করতে, তার প্রেসক্রিপশন দিকে আমি থা হয়ে গেছি। এবং তার রেজাল্ট আমি ভাবতেও পারবে না, তার রেজাল্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোন র্যাঙ্ক, অসাধারণ র্যাঙ্কে সে পণ্ডিত হলো। তো ফলে ব্যাপারে যে পণ্ডিত হলেই যে ভালো হোমিওপ্যাথ হবে তা তো নয়। এই জায়গাটা তো আমরা তো বুঝি স্যার, আমরা বুঝি বলে আমাদের সঙ্গে চিন্তা ভাবনার সঙ্গে তো অন্য লোকের সাথে মেলে না। এখন আমরা তো একদম মানে ঠিক ওই নীতির জায়গাটা যখনই ধরবো স্যার, নীতির জায়গাটা ধরলেই গন্ডগোল হয়ে যাবে স্যার।
ওটা তো আমরা খুব ভালো করে ওই জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিই, এবং এখানে মাঝে আলোচনা পেছনের পাশাপাশি আমরা নীতির জায়গাগুলো কিন্তু আমরা বারে বারে আলোচনা করছি, ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করছি, কারণ এই জায়গাটা তো সত্যি কথা বলতে কি স্যার, এই জায়গাগুলো আজকাল নীতির কথা যে বলে তাকেই আইসোলেটেড করে দেয়া হয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে আইসোলেটেড করলে কি হবে, আমরা তো ছাড়বো না, আমরা ঠিক ওইটা করে দেখিয়ে দেবো। এই যে আমি আজকে যে উদাহরণটা যেটা বললাম, আমি একটু আগে আমার ইয়ের মধ্যে আমি বলছি না যে একটা ছেলে এরকম তার ফেসিয়াল এক্সপ্রেশন, এই যে কিডনির পেনের কথাটা বললাম, সে কিন্তু খেয়াল করেছে যে কিডনি পেনটা বেড়েছে, তার সাথে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা বেটার। এই যে সে দেখতে শুরু করেছে, এইটাই তো আমার সবচেয়ে আনন্দের বিষয়, যে আমরা মূল জায়গাটা তাদের মধ্যে মাথায় একটু ঢোকাতে পেরেছি। এটা তো একদিনে স্যার হবে না, আমি তো আর একদিনে তৈরি হইনি, আমার তো তৈরি হতে অনেক সময় লেগেছে। হ্যাঁ, এখনো আমরা তৈরি হচ্ছে, ওই যে যে জায়গাগুলো কনফিউজ হয় স্যার, সেগুলো আমি বলতে চাই না, আমি একটু এড়িয়ে যাই। কেন না, আমার যেখানে নিজেই কনফিউশন আছে, সেখানে আমি কেন ওই জায়গাটা বলবো কেন? এবং ওই জন্য করি কি, যখন মায়াজামে ওই জায়গাটা দিয়ে যখন বেরোতে পারি না, তখন করি কি, তখন ওই যে কেন্টের যে আনকমন পিকুলার সিমটম কিভাবে চিনতে হয়, সেই পদ্ধতিতে আমি আনকমন পিকুলারটাকে বাছাই করে নিই। এইবার হচ্ছে কি, তার ফ্যামিলি হিস্ট্রি, তার হিস্ট্রি সবটা নিলে পরে তখন আর ওই মায়াজামটাকে ডমিনেন্সিটাকে বুঝতে আর অসুবিধা হয় না, তখন খুব সহজেই বোঝা যায়। সেটা তো আমাদের করতেই হবে স্যার, কেস চেকিংটা পুরোটাই করতে হবে, সেছাড়া উপায় কি আছে? এবং সেটা আমি ক্লাসের মধ্যে বারে বারে বলি, কেস চেকিংটা ভালো করে করতে হবে। আমার যেটুকু বলার আমি সেটুকু সবসময় বলি স্যার। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। আজকে আমাদের স্যার, অনেক স্যারই তো আলোচনায় যুক্ত হয়েছেন, ওনারা আর কিছু যদি অ্যাড করেন আমাদের মাঝে। নীলকমল বর্মন স্যার। না, এখানে নতুন করে অ্যাড করার কিছু নেই, খুব বেশ ভালোই লাগলো। আর না, এখানে কিছু অ্যাড করার মতো আপাতত যতটুকু হলো, কিছু বলার নেই এখানে পর্যন্ত। ধন্যবাদ স্যারকে। স্যার, কোশ্চেন বলি তাহলে একটু, বলছি যে গলা ভেঙে যায়, যে ঠান্ডা এই সিএন যে গলা বসে যাচ্ছে, এইগুলো কোনো মাইজমের ভিতরে ফেলা যেতে পারে কি? মানে হঠাৎ করে গলা বসে যাচ্ছে অল্পেতেই, হোর্সনেস যে। স্যার, অমরনাথ স্যার। ইয়ে হয়ে আছি, ও আমি নিজে বলে যাচ্ছি। আমি বলছি যে ম্যানিফেস্টেশনটা দেখে বুঝতে হবে, গলা যে বসে যাচ্ছে, যে ব্যাপারটা বলা হচ্ছে, হোর্সনেসটা আসছে, এটা কি প্যাথোলজিক্যাল স্টেট? এইটাকে আমি জানি প্যাথোলজিক্যাল স্টেটটাকে বলা বুঝতে পারি। না, প্যাথোলজিক্যাল নয়, নর্মাল মানে ফিজিওলজিক্যাল লেভেলেই কিছু গন্ডগোল হচ্ছে। হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগেছে, এমনিতেই গলা বসে আছে, মানে সেই গলায় টিউমার হয়ে গলা বসে গেছে, ওই রকমটা নয়। তাহলে জাস্ট, এবার হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগেছে তো, হ্যাঁ 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 কিন্তু হঠাৎ ঠান্ডা লাগা, এটা তো একটা কি সেন্স, এটা তো একটা প্রবণতাকে বোঝাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ ইজ অর টি সেন্সিটিভ টু কোল্ড, তাই তো? হ্যাঁ সেন্সিটিভ টু কোল্ড, সেন্সিটিভ টু কোল্ড যদি হয়, তাহলে কি হবে? তাহলে কোমাইজমেন্টাল চলে যাবে, টিউবারকুলার। টিউবারকুলাস যাবে না, সেন্সিটিভনেস, সরিব হওয়া উচিত, সরা হওয়া উচিত। সোড়া হওয়া, সেন্সিটিভনেস সোড়া হবে তো। এইবার তার সঙ্গে ম্যানিফেস্টেশন কি কি, আরো কি কি ওর সঙ্গে যোগ হচ্ছে, সেইগুলো দেখে আমাকে ভাবতে হবে। শুধু ওইটুকু দেখে কি ওষুধ দেওয়া যাবে? তাও তো না। আচ্ছা যেহেতু অ্যাকিউট আউটবার্স্ট বা অ্যাকিউট আচ্ছা, আর যারা গান করতে গেলেই গলা বসে যায়, এমনি গলার প্রবলেম নেই কিছু, গান করতে গেলেই বসে যাচ্ছে, একটু গান দুকলি করার পরেই বসে যাচ্ছে, ওটা তো এক্সারশন অ্যাগ্রাভেশন হচ্ছে, সামান্য এক্সারশন হচ্ছে, এক্সারশন জন্য অ্যাগ্রাভেশন হচ্ছে, এক্সারশনটা ওখানে কি হচ্ছে তার, ওটা বাড়ি দিচ্ছে, এটা একটা হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে ভয়ে কিন্তু কোনো প্রোগ্রাম করার বা গান টান গাইতে হবে, ভয়ে অনেকে হয়, কিন্তু সেটা অন্যদিন হয় না, কোনো প্রোগ্রামের আগে ওটা হয় অনেকে, এরকম পেশেন্টও পাওয়া যায়।
সেটা সাইকোটিক হবে। ভয় ভয়ে 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 ভয় আছে তো, আচ্ছা ভয় আচ্ছা, আমরা যে এমনিতে যে স্যার এক্সারসাইজ এক্সারশনটা কি করি, হলো স্যার? হ্যাঁ। এক্সারশন অ্যাগ্রাভেশন হলো ওটা কোন মাঝে আসবে? এক্সারশন অ্যাগ্রাভেশন হলে পরে তো এখানে এখানে সিপিলিটিক হবে। এখানে সিপিলিস ধরলে হবে না, এখানে সিপিলিস গন্ডগোল হয়ে যাবে, এটা ফাংশনাল ডিসঅর্ডারই ধরতে হবে, সরাই হবে। প্যাথোলজি স্যার স্টেপটা কোথায়? স্যার অ্যাবডোমিনালের যে হঠাৎ সর্বঙ্গ সেই জায়গায় তো স্যার এই যে কোল্ড অ্যাটাক বা কোনো কিছু অ্যাটাক লাগে না, এমনি এমনি হঠাৎ হঠাৎ হয়ে যায়, গরমের মধ্যে হয়, ঠান্ডার মধ্যে হয়, অল্টারনেটিভ কেসে এরকম হয় কিন্তু সাডেন অ্যাবডোমিনালের ক্ষেত্রে যে হঠাৎ সর্বঙ্গ। হ্যাঁ, সাডেন তো অ্যাটাক। এখন যে হ্যালো হ্যাঁ হ্যালো বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলুন। বন্দ্যোপাধ্যায় একটা খুব সুন্দর কথা এক জায়গায় বলেছে যে অকারণে বা সামান্য কারণে হরভঙ্গ হওয়া ক্ষয়দোষের পূর্বাভাস বললে চলে। মানে টিউবারকুলার ডায়াসিসিসের ব্যাকগ্রাউন্ডে থাকে, উনি এইটুকুই বলতে চেয়েছেন। ঠিকই বলেছেন, ওরা ঠিক। স্যার আমি ওই কথাটাই বলতেছিলাম, এটা কি সিফিলিটিক কেস হবে না স্যার এই ক্ষেত্রে, যে অ্যাবডোমিনালের যেটা হয়? এইটে বাস্তব ক্ষেত্রে আমি বহু ক্ষেত্রে দেখেছি যেখানে টিউবারকুলার ডায়াথেসিস থাকে, সেটাই তো কারণ সোরা এবং সিফিলিস। সোরা সিফিলিসের কম্বিনেশন। আর আমি আমি এই যে সাডেন যেটা হয় এরকম, এই যেমন সিফিলিটিক পেশেন্ট ইম্পালসিভ হয়, তা দুম করে কাজ করে ফেলে, তো এই সেটা যার মেন্টাল লেভেলে যেমন করে, ফিজিক্যাল লেভেলে দুম করে ঘটনাটা ঘটবে, মনে হয় বেশি সময় দেবে না। এদের শুধু এই যে গলা স্বরভঙ্গ বা এরকম হঠাৎ করে এরকম ব্যাপার না, দেখবেন যে ওই দুবার তিনবার পায়খানা হয়েছে, হয়ে গিয়ে একদম মানে সে যায় যায় অবস্থা, চোখ মুখ ঢুকে গেছে, সে একদম ইয়ে হয়ে গেছে, নড়তে পারছে না, এই সাডেন এরকম অনসেট হয়ে গিয়ে ওরকম কাণ্ডটা করে ফেলে, সব সিম্পলিটিক নেচার। ফলে এইগুলো কিন্তু মূল নেচার ওইটা, এবার তারপর তার সঙ্গে আদার্স। সাডেন অনসেট হতে পারে, হ্যাঁ শরীরও তো সাডেন অনসেট হতে পারে। আমরা যদি একোনাইটকে ধরি, তার অনসেটটা কেমন সাডেন এবং ডিস্ট্রাকশন। না ডানহাম বলছেন যে একদম সাইক্লোনের মতো এলো, হ্যাঁ, হয় ধ্বংস করলো না নিজে শেষ হয়ে গেল। এটা তো ডানহাম মেটেরিয়া এই কথাটা খুব সুন্দর করে বলেছে, এবং কেউ তো সেই কথাটা কোট করেছে। তো সুতরাং অ্যাকোনাইটের এই চিত্রটা কি আজকাল দেখা যায়, যে মানে সাইক্লোনের মতো আসলো, ধ্বংস হলো, নয় শেষ, ঠিক হয়ে গেল? এটা কি সেটা তো একোনাইট আমরা পাচ্ছি না তেমন, তার মানে কি একোনাইটের চরিত্রটা মিথ্যা হয়ে গেল? না না, পাওয়া যায় পাওয়া যায়, এরকম পাওয়া না যায়। না, আমি আমরা অনেক সময়তে কাছে যায় না, কিন্তু হঠাৎ করে এরকম হয়, এবং কাছাকাছি যারা থাকে তারা অনেক সময়তে এটা, কিন্তু দূরের পেশেন্ট তখন অ্যাকোনাইট ওই এটা স্টেজটা বেরিয়ে যায়। কিন্তু স্যার অ্যাকোনাইটের এই স্যার অ্যাকোনাইটের বিশেষ করে জ্বরের ক্ষেত্রে স্যার এটা পাওয়া যায়, কিন্তু যে কথাটা বললেন যে সাডেন অ্যাটাকটা, এটা স্যার জ্বরের ক্ষেত্রে, ফিভারের ক্ষেত্রে, অ্যাকোনাইটের ফিভারের ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রমিনেন্ট হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক কথা, এটা আমিও পেয়েছি, এরকম পাওয়া যায়। পাওয়া যায়, তবে কম পাওয়া যায়, এটা হচ্ছে ঘটনা। তাহলে আজকে তাহলে কি আলোচনা কি আরো কিছু আছে, না বন্ধ করে দিতে হবে? স্যার আজকে আলোচনা শেষে একটা মজার কথা বলি। সেটা হচ্ছে যে আমরা একসময় জানতাম যে কেউ 4টে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে, তারপরে আমরা দেখলাম কেউ 8টা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে। তাহলে আমরা কি মায়াজম, 3টে মায়াজম, তাও আবার আমরা 4th মায়াজম মানি না, তা আমরা কি আরো ছোট করে দিলাম? আমাদের কাজটা কি কমে গেল, বেড়ে গেল? আচ্ছা, ফুল স্যারকে একটা প্রশ্ন করি। আমরা এই দু রকম, মানে আপনি যেটা বললেন 4 রকম 6 রকমের ওষুধ দিচ্ছে, আমরা একটা গ্রুপকে দেখি এক এক টাইমে এক একটা ওষুধ দিচ্ছেন তারা। আবার আমি এমনও দেখেছি ওই একটা ফাইলের মধ্যে গ্লোবিউলস ছিল, দিয়ে তার মধ্যে বিভিন্ন ওষুধ এক জায়গাতেই ঢালছে ওই গ্লোবিউলস এর মধ্যে, বা একটা ডিস্টিলড ওয়াটারের মধ্যে ওই 5-6 রকমের ওষুধ দিয়ে দিল, দিয়ে সেইটাকে খেতে দিচ্ছে। আপনি কোন রকম ভাবে
কত রকম ভাবে দেখেছেন? এই অনেক রকমের ওষুধ প্রয়োগ পদ্ধতিটার কথা বলছি স্যার। এ তো আর এক বিষয় স্যার বুঝি না। স্যার একটা প্রশ্ন ছিল, এই যেহেতু এই পলিমেডিসিন নিয়ে কথা বললেন, ভয় ভয় বলবো না নির্ভয় বলবো সেটাই জিজ্ঞাসা করতে চাচ্ছি। স্যার করুন প্রশ্ন। স্যার ভয়ে ভয়ে বলবো না নির্ভয় বলবো, প্রশ্নটা এটাই হচ্ছে আমার কথা স্যার। নির্ভয় বলেন। আচ্ছা সভয়ে বলুন, স্যার, সভয়ে বলুন। আচ্ছা আচ্ছা, দুটো মিলেই মাঝামাঝি অবস্থা, মানে টিউবারকুলারের মতন বলি স্যার। সেটা হচ্ছে যে এই যে আমরা অনেক সময় প্রেশারের রোগী পাই, হ্যাঁ, প্রেশারের ওষুধ খাচ্ছে, ডায়াবেটিসের রোগী পাই, ডায়াবেটিস খুব উল্টাপাল্টা বিহেভ করতেছে। এই ক্ষেত্রে বা হার্টের খুব সিভিয়ার প্রবলেম, এই ক্ষেত্রে আমরা রুগীরে বলি যে ঠিক আছে আপনার ওই ওষুধ চলুন। এখন স্যার ওই যে অ্যালোপ্যাথি চলতেছে প্লাস আমার হোমিওপ্যাথিও চলতেছে স্যার, এইটাকে কি আমরা পলিমেডিসিন পলি বলবো না স্যার? আমরা কি এই ক্ষেত্রে পেশেন্টটাকে ছেড়ে দিব না পেশেন্টটা নিয়ে কাজ করবো স্যার? ছেড়ে দিতে হবে। তাইলে তো একসাথে যে না হোমিওপ্যাথি করবে না। আমি 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 স্যার বলতেছি যে এই ধরনের পেশেন্টকে আদৌ আমরা ছেড়েছি কি? যে পেশেন্টটা আপনার উপর নির্ভর হয়ে আসলেন স্যার আপনার প্রশ্নটা আর একবার করুন একটু গুছিয়ে। ধরেন যে একটা হাই প্রেশারের রুগী আসছে, সে প্রেশারের ওষুধ খাচ্ছে এবং আদার সিমটমও দেখা যাচ্ছে। এখন এই রুগীটা আমার যখন ওষুধ আমি তাকে অ্যাপ্লিকেবল করব, তখন কি আমি বলবো যে আপনি প্রেশারের ওষুধ ছেড়ে দেন? এইটা আমি একটু বলি। হ্যাঁ, আমার কথাটা এখানে না, এটা যদি না বলে থাকি যে ঠিক আছে আপনি প্রেশার ওষুধটা চলুন, পাশাপাশি এটা চলুন, আর সময় আস্তে 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 ডেভেলপ হলে আপনি ছেড়ে দিবেন, এই কথাটা হয়তো বলি। এবং এই অবস্থায় আমরা যে ট্রিটমেন্টটা করি, আমি স্যার একটু আমার জায়গাটা দাঁড়ান, আমি বলতেছি। আমি বলতেছি যে এটা শুধু আমার কেসে না, আমি হাজারো কেস দেখছি, বহু ডাক্তার, খুব প্রমিনেন্ট বড় বড় ডাক্তাররাও এই ক্ষেত্রে রিস্ক নিতে চায় না এবং তারা ওই রুগীটাকে ট্রিটমেন্ট দিচ্ছে। আমি বলতেছি যে এই যে অবস্থানটা, এই যে ডান দিকে একটা অবস্থান, এই অবস্থানটাকে কি আমরা বলবো না যে পলি করে এই ডাক্তার? যেহেতু দুটো পেশি সাথে সাথে চলতেছে, এটা কি পলি বলা যাবে না? তাইলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রটাকে আমি কিভাবে নিব? আমি কি পলি করছি? আমি বলি স্যার, আমি একটু বলি স্যার শুনেন। এক্ষেত্রে আমি যেটা করি যে আপনি প্রেশার ওষুধটা আপনি মানি ব্যাগের ভিতরে রেখে দিবেন, যখন প্রবলেম হবে তখন খাবেন, কিন্তু আমাকে জিজ্ঞেস করে নেবেন তার আগে। কথা তো একই হলো, মানে আপনি যদি তাকে পারমিশন পারমিশনটা দিচ্ছেন, আপনি খাওয়াচ্ছেন না, আপনি কিন্তু বলতেছেন যে আপনি পকেটে রেখে দেন, মানে পকেটে রেখে দেন, যখন আপনি দেখবেন যে খুব রেজ হয়ে গেছে আপনি তখন খাবেন, তাইলে আপনি কিন্তু পারমিটেড না পারমিট না, আমি বলছি আমাকে ফোন দিবেন, তখন আমি তাকে একটা কাউন্সিলিং করে দিই, তখন আবার সে অফ করে দেয়। তাকে একটু সাহায্য জিজ্ঞেস করতে হবে, কারণ আশেপাশে মানুষ তো খুব ভালো না। অনেক 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 ফিজিক্যাল কন্ডিশন আছে, যেমন ইপিএস এর একটা পেশেন্ট, আপনি কিছুতেই পারবেন না তার মানে ওষুধ ছাড়া আপনি তাকে ব্যালেন্স করতে। একটা ইপিএস এর পেশেন্ট যদি হয়ে যায়, আপনি কিছুতে পারবেন। এই ক্ষেত্রে একটা কথা বলি, আমি প্রেশারের ওষুধ আমিও ছাড়ি স্যার, আমি একটু বলছি। মানে আমি বলতেছি যে স্যার এটাকে পলি বলবো কিনা উৎপল স্যার, অথবা বলি স্যার, আমি বলছি পলি বলা যাবে। আমি আমার এখানে বর্তমান গুরুজনদের একটু অনুমতি নিয়েই বলছি, যদি ভুল বলি একটু সংশোধন করে দেবেন স্যার। তা আমাদের যে বর্তমান যারা সিনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন আমাদের এই গ্রুপের মধ্যে, এবং আমরা যেসব স্যারেদের কাছ থেকে কিছু কিছু শিখতে পেরেছি, তাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো দেখেছি, যে এক্ষেত্রে আপনার পলি বলা যাবে না, আপনার রোগীর সর্বোচ্চ স্বার্থটা আগে দেখতে হবে। এবং যদি দীর্ঘদিন ধরে কোনো প্রেশারের ওষুধ বা সুগারের ওষুধ একটা রোগীর খাওয়ার অভ্যাস হয়ে থাকে, আপনি হোমিওপ্যাথিক ওষুধ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে যদি সেই ওষুধকে বন্ধ করে দেন, তাহলে উইথড্রয়াল সিমটমস আসবে
সেই ক্ষেত্রে যদি সুগার বা প্রেশার বেড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আপনি কিন্তু সেই দায়টা এড়াতে পারবেন না। আপনার, আমরা যেটা দেখেছি ডক্টর কেসি দাসের কাছে দেখেছি, ডক্টর রমনাথ চক্রবর্তী স্যারেরও জীবনের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এই ক্ষেত্রে রুগীদেরকে আপনার হোমিওপ্যাথিক ওষুধ চলতে চলতে যখন হোমিওপ্যাথিক ওষুধ ঠিকঠাক কাজ করবে, আপনি কিন্তু রুগীর ফলো আপে বুঝতে পারবেন, তখন ওটাকে গ্রাজুয়ালি উইথড্র করতে হবে। আদারওয়াইজ আপনি বিপদে পড়বেন, আপনার মানে চেম্বার সেখান থেকে উঠে যাবে। রুগীর যদি স্যার কোনো আমি স্যার আমরা কিন্তু এটাই করি, মানে বাস্তবিক আমরা এটাই করছি। যে আমি তাকে প্রেশার ওষুধটা বন্ধ করতে বলতেছি না, কিংবা তো যাই হোক আমি বলতেছি আমরা কিন্তু গ্রাজুয়েট এই কাজটাই করি। দেখা গেল যে একটা লোক প্রেশারের ওষুধ খাচ্ছে কিংবা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছে, ডায়াবেটিসটা তার নিয়ন্ত্রণে চলে আসছে, তখন বলি যে আপনি মানে সপ্তাহ অন্তর অন্তর একটা খান, কিংবা এরকম যদি বেড়ে যায় তখন খান। এই ঘটনাগুলো কিন্তু আমরা বলি। এই যে আস্তে আস্তে গ্রাজুয়ালি দেখা যায় প্রথমে 1 মাস, তারপরে 2 মাস, কিংবা 6 মাস, আস্তে আস্তে সে ছাড়তে পারে। কিন্তু এই যে দুটো জিনিস যে আমি সিমুলটেনিয়াসলি চালাচ্ছি, এটা কি মানে পলিপ্যাথি বলা যাবে না? এটাই তো আমার কাছে কি মানে যখনই দুটো প্যাথি পরস্পর সিমুলটেনিয়াসলি চলতেছে, তখন সেটা তো আমার কাছে পলি মনে হয় স্যার। মানে আমরা কি এই জায়গাটা কি মানে স্যাক্রিফাইসের মাইন্ডে দেখবো যে এটা পলি বলা যাবে না, কিংবা এটা পলি না, এইরকম কিছু বলবো কিনা স্যার, এটা বলতে চাচ্ছিলাম। যদিও প্রশ্নটা হাইপোথেটিক্যাল আমার কাছে স্যার আমার মনে হয় এটাকে পলি বলা